এন্টারপ্রেনারে আপনাদের সবাইকে সুস্বাগতম। আহ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমরা আজকে সাইবার সিকিউরিটির খুবই বেসিক জিনিসগুলো খুব নর্মাল ভাবে সুন্দরভাবে মানে একটু দেখবো। এতদিন আপনাদের কাছে যেটা শুনছি যে একটু অপরিচিত বা কঠিন লাগে, তো সেই জিনিসগুলোকে আজকে আমরা খুব সহজভাবে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে চলে যাই ইউতে। সাইবার সিকিউরিটি ফর অনলাইন এন্টারপ্রেনার্স। এর আগে তো বেসিক জিনিসগুলো দেখাইছি, ওই জিনিসগুলো আবারও আসবে। মানে সিকিউরিটির বিষয়টা হলো এরকম যে আমরা এটা যদি বারবার মনে না করি, আমরা যদি বারবার রিমাইন্ড না করি, তাহলে জিনিসগুলো একটু হালকা হয়ে যায়, আমরা ঠিক মতো মেনটেন করি না। মেনটেন করার জন্য আমাদের বারবার এটার প্রতি সতর্ক থাকতে হয়। তো এটা কি জন্য ইম্পর্টেন্ট, এই জন্য দেখেন যে এখানে একটা লাইন উঠাই ধরছি, সেটা হলো সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার অফ অনলাইন এন্টারপ্রেনার। ডিজিটাল ফিউচার এই কথাটা আজকে মেইন ইস্যু। ডিজিটাল ফিউচার কেন, মানে ইনফ্যাক্ট আমরা আহ, যে যুগে বসবাস করতেছি, এই যুগে এই এই যুগে সবকিছুই আমাদের অটোমেটেড, ডিজিটাল। এবং আমরা যতই দিন যাচ্ছে ততই এই অটোমেশনের প্রতি এবং এই ডিজিটালাইজেশনের প্রতি আমরা আহ, অধিক ঝুঁকে যাচ্ছি, এবং এটার ইউজ বেশি করতেছি। এটা আমাদের কমফোর্ট এবং ম্যাক্সিমাম প্রফিটেবিলিটির জন্য। তো এই জন্য ডিজিটাল ফিউচারটা মানে কেন আমাদের ফিউচারে এই ডিজিটালের ইম্পর্টেন্স এটা কিরকম, সেই জিনিসগুলো একটু আমরা আজকে দেখবো। দেখে তারপরে আমরা সেগুলোর সিকিউরিটিতে চলে যাব। এখানে 10টা টার্ম নিয়ে আসছি আমি। 10টার মধ্যে এই স্লাইডে 5টা আসছে, পরের স্লাইডে আমার 5টা আছে। প্রথমটা বলতেছে যে ইমব্রাসিং অ্যাডভান্স টেকনোলজিস। আমাদের এখন যেসব টেকনোলজি আমরা ইউজ করি প্রত্যেকটা সিস্টেমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা টেকনোলজি সবকিছুতে ইউজ করে। যেমন আপনাদের হাতে যে মোবাইলটা আছে অথবা বাসায় যে টিভিটা আছে, আমরা যে ল্যাপটপে কাজ করতেছি, প্রত্যেকটা ডিভাইসেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইউজ করি। কথা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি জিনিস। এটা হলো আমরা মেশিনকে আমরা শিখাই, মানে আমাদের মানুষের যে নিজস্ব একটা সত্তা বা বুদ্ধিমত্তা বা চিন্তার ক্ষমতা আছে, মেশিনের বেসিক্যালি এই ক্ষমতাটা নর্মালি থাকে না। এই ক্ষমতাটা তৈরি করার জন্য মেশিনকে লার্ন করাইতে হয়। তো সেটাকে আমরা মেশিন লার্নিং, বা আরো যদি গভীরে যায় সেটাকে আমরা ডিপ লার্নিং বলি। তো এই লার্ন গুলো কিভাবে, যে মেশিনকে আমরা আমাদের বিভিন্ন পার্সপেক্টিভ সম্পর্কে আমাদের যে বিভিন্ন তথ্য আছে, ডাটা আছে, এগুলো আমরা তাকে দিতে থাকি, কন্টিনিউ দিতে 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 সেই ডাটা থেকে তাকে আবার ওই ডাটা অ্যানালাইসিস করা শেখায়। এই ডাটাগুলো অ্যানালাইসিস করার পরে সে যে কোনো ইস্যু নিয়ে সে এটার একটা ওই ডাটা থেকে প্রসেস করে একটা রেজাল্ট দেয়। তাহলে কিভাবে দেয়, এই যে ডাটা প্রসেসিং, তারপরে ডাটা অ্যাকোয়ারিং, ডাটা প্রসেসিং এবং ফিডব্যাক দেওয়া, এই প্রসেসটা যখন দেয় তখন আমরা মনে করি যে সে একটা বুদ্ধিমত্তার সাথে কাজটা করলো। সাপোজ আমরা যদি চ্যাট জিপিটি বা যদি আমরা জেমিনি এআই এগুলো বা ওপেন এআই এগুলো ইউজ করি, তাহলে তাদেরকে একটা যে কোনো কোশ্চিন করলে তারা ওখান থেকে একটা ফিডব্যাক বা রিপ্লাই দেয়। আর যদি দেওয়ার না অ্যাবিলিটি থাকে তখন তারা ওটা বলে দেয় যে এটা আমাদের এই জিনিসটা আছে, অথবা যদি কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ডে এগেনস্টে যায় তখন তারা বলে দেয় যে এই ধরনের কাজ আমরা করব না। এই এই জিনিসগুলো হলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ব্যবহার করতেছি ইদানিং, এবং এটা আমরা হরহামেশাই করতেছি। করতেছি বলতে যেমন আমার মোবাইলে আছে, যেমন আমি ফেসবুকে যদি যে কোনো একটা বিষয় সার্চ দিলাম, অথবা ইউটিউবে একটা গান সার্চ দিলাম, অথবা একটা ওয়েবসাইট সার্চ দিলাম, দেওয়ার পরে যেটা হবে যে পরবর্তীতে আমরা যখন আবার এই ওয়েবে ঢুকবো, তখন দেখবো যে আমি যে জিনিসটা সার্চ দিছি ওইটার মানে কাছাকাছি কিছু একটা চলে আসতেছে। তো এটা কিভাবে আনে, তারা ওইখান থেকে আমাদের রিকোয়ারমেন্টটা বোঝা যায়, ওখান থেকে তারা ডাটা কালেক্ট করে, আমরা কি লিখতেছি, আমরা কি করতেছি, কোথায় যাইতেছি। আমি আগের দিনে একটু দেখাইছিলাম যে আমার ডিভাইস আমার সম্পর্কে কতটুকু জানে বা কি কি জানে। তো সে যদি এত কিছু জেনেই থাকে তাহলে আমার সম্পর্কে নিশ্চয়ই কিছু একটা তার ভিতরে আছে। তো সেটা থেকে সেই ইন্টেলিজেন্সির মাধ্যমে আমাদেরকে এইভাবে ফিডব্যাক গুলা দেয়। ব্লক চেইন এটা হলো একটা টেকনোলজি।
তারপর ইন্টারনেট অফ থিংস, ব্লকচেন টেকনোলজির মাধ্যমে আমরা বিভিন্ন ব্লক করে করে এই যে টেকনোলজির এই ইউজগুলো করতে পারি। তো এই ব্লকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি টেকনোলজিক্যাল, যেমন সাপোজ আমরা ব্যাংকিং যদি করি তাহলে ব্যাংকে আমরা এই ব্লকচেনের মাধ্যমে আমরা কারেন্সি স্টোর করতে পারি। স্টোর করে ওখান থেকে ওইটাকে আমরা কাজে লাগাইতে পারি ওখান থেকে। যেমন এখন আমরা ফিজিক্যালি টাকা বা প্লাস্টিক মানি ইউজ করি, এগুলো পরে আমরা এই ব্লক চেন ইউজ করে আমরা ক্রিপ্টো কারেন্সি ইউজ করতে পারি। ইন্টারনেট অফ থিংস জিনিসটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের যে ডিভাইস টেকনোলজি সফটওয়্যার এগুলোর যে কানেকশন আছে, কানেক্টিভিটির মাধ্যমে এগুলোর ইন্টিগ্রেটেড যে ইউজটা, সেটাকে আমরা ইন্টারনেট অফ থিংস বলি। সাপোজ যে আমার এই টিভির সঙ্গে, আচ্ছা খুব সহজ একটা জিনিস আছে যে সবাই অনেকেই মানে দোকানে বা বাসা বাড়িতে সিসিটিভি ইউজ করে। এই সিসিটিভিটা কি হয়, আপনাদের এই মোবাইলের সঙ্গে কানেক্ট থাকে। তো এই পুরো ইন্টিগ্রেটেড সিস্টেমটাকে আমরা একটা ইন্টারনেট অফ থিংস বলতে পারি। তো এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক কিছুই আছে। আর পরেরটা হলো এক্সপানশন অফ ই কমার্স ইকোসিস্টেম। আমরা অনলাইন এন্টারপ্রেনার যারা, তাদেরকে ডেফিনেটলি আমার ই কমার্সের মাধ্যমে যেতে হয়। না গেলে আমরা আমাদের যে বিজনেস টার্গেট বা বিজনেস যে ডিজায়ার থাকে সেই জায়গায় আমরা মানে পৌঁছাতে পারবো না, বা পৌঁছাতে হলে অনেক কষ্ট করে যেতে হবে। ই কমার্সের মাধ্যমে এই জিনিসটা একটু ইজি হয়। আহ, এটা কিভাবে, যেমন ই কমার্সের মাধ্যমে আমরা গ্লোবাল রিচ, মানে এই সাপোজ আমি অ্যামাজন থেকে একটা, অ্যামাজন আমাদের এখানে হয়তো নাই, সাপোজ আমি গুগল থেকে সাপোজ আমি কিনবো একটা গুগল ড্রাইভ কিনবো, আমার স্টোরেজ নাই, স্টোরেজ কিনবো, তাহলে আমরা কি করব, ওইখানে আমাদের এই ই কমার্স ইউজ করে আমরা ক্রেডিট কার্ড দিয়ে বা আদার্স পেমেন্ট সিস্টেম দিয়ে আমরা এই গুগল ড্রাইভটা কিনতে পারবো, স্টোরেজ কিনতে পারবো। তো এটা একটা হলো কি, গুগলটা হলো একটা গ্লোবাল টেক এন্টারপ্রেনার। তো তাদের কাছ থেকে আমরা এভাবে কিনতে পারতেছি। আবার সিমিলারলি আমাদের যারা এন্টারপ্রেনার আছে তারাও সহজে এই গ্লোবালি বিভিন্ন দেশে তারা তাদের এই বিজনেস করতে পারবে। পার্সোনাল শপিং এক্সপিরিয়েন্স, পার্সোনাল শপিং এক্সপিরিয়েন্স, এটা আমরা কি করি, কেনার সময় একটা জিনিস যখন কিনবো তখন প্রথমেই ওই জিনিসটার উপরে আমরা একটা পারসেপশন ড্র করতে চেষ্টা করি। মানে যে জিনিসটা কি, কেমন, বা আমি কি ধরনের জিনিস কিনবো, আমার লাগবেই বা কি। একটা মোবাইলে যদি কিনতে চাই তাহলে মোবাইল কিনতে গেলে আমার প্রথমে যে হয়তো একটা বাজেট থাকে যে আমি এত টাকার মধ্যে কিনবো, এত টাকার মধ্যে আমি বেস্ট কোন মোবাইলটা কিনতে পারবো। এটা কেনার জন্য আমি যদি মোবাইল সম্পর্কে কিছু না জানি তাহলে কিন্তু ভালোভাবে এটা সুন্দরভাবে কিনতে পারবো না। আমাকে যা বুঝাই দেবে সেটাই আমি বুঝে এটা নিতে হবে। বাট জিনিসটা যদি এইরকম হয় যে আমি জানলাম যে আমার এই ধরনের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারপর আইফোন আছে, আমার সাপোজ ভিভো আছে, অপ্পো আছে, এরকম বিভিন্ন টাইপের আছে। তো আমার বাজেটের সাথে মিল রেখে আমি দেখবো যে আমার কোন মোবাইলটা কিনতে হবে। তাহলে এই যে পারচেজিং প্রসেসটা, এটা আমরা কিভাবে জানতে পারবো, আমাদের কিছু তথ্য লাগে, আমাদের কিছু ইনফরমেশন লাগে। তো সেই তথ্যগুলো কিভাবে, পার্সোনালাইজ শপিং এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা আমরা এই ডাটা থেকে এক্সপিরিয়েন্সটা গ্রো করতে পারি। কিন্তু এই ডাটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা ভালোভাবে এই এক্সপিরিয়েন্সটা গ্রো করতে পারবো না। সাবস্ক্রিপশন মডেল, সাবস্ক্রিপশন মডেলটা হলো যে আমাদের বিভিন্ন প্রসেস যেগুলো আছে সেগুলো সাবস্ক্রিপশন করার ফলে এটা যেটা হয় যে বিজনেস কন্টিনিউটি, এবং তারপরে বিজনেস থেকে প্রফিট, এবং কন্টিনিউয়াস একটা প্রফিট আসতে থাকে। এই জন্য সাবস্ক্রিপশন মডেলটা আমরা খুব জনপ্রিয়ভাবে ইউজ করে থাকি। রাইজ অফ ক্রিয়েটর ইকোনমি, যেমন অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম বলতে আমরা যেমন ফেসবুক তো সবাই ইউজ করি, যারা প্রথমে একটা অনলাইন ব্যবসা শুরু করতে চায় তারা প্রথমে ফেসবুকে একটা পেজ খুলে খুলে তারপরে শুরু করে। তারপর অনেক হয়তো ওয়েবসাইট খুলে, কেউ ইউটিউবে মাধ্যমে অ্যাড দেয়, বা ইউটিউবের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করে করে এটা ছাড়ে, কেউ হয়তো ইনস্টাগ্রাম ইউজ করে, কেউ হয়তো টিকটক ইউজ করে। তো এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে আমাদের ইউজ করতে হয়। মানে এই জিনিসগুলো দিয়ে আসতেছে, বা যেটা আমি বুঝাইতে চাচ্ছি যে প্রথম আমার যে স্লাইডটা ছিল সেটা ছিল যে ডিজিটাল প্ল্যাটফর্ম। মানে আমরা এখন এমন এক জগতে বাস করতেছি যে যেখানে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আমরা মোটামুটি অচলই বলা যায়। তারপরে ডাইভার্সিফাইড রেভিনিউ স্ট্রিম, তো এই রেভিনিউ স্ট্রিম অর্থাৎ আমি যে বিজনেসে আছি ওই বিজনেসে যদি করতে থাকি
কোনো এক সময় দেখা যাবে যে ওই বিজনেসে বা ওই টেকনোলজিটা অথবা ওই প্রোডাক্টের ইউজেবিলিটিটা থাকবে না, ওটা অবসলেট হয়ে যায়। সাপোজ আমাদের মোবাইল আসার ফলে এখন আমাদের রেডিও আর চলে না, কিন্তু রেডিও কিন্তু একসময় খুব জনপ্রিয় একটা মিডিয়া ছিল। সেই মিডিয়াটা অলমোস্ট চলে গেছে। এখন আমরা পেপার যে আছে, কাগজের পেপার খুব কমই ইউজ করে মানুষ, মোবাইলে বা ইয়েতে নিয়ে নেয়। তারপরেও আছে, কিছুটা আছে, কোনো এক সময় হয়তো থাকবে না। তারপরে টাকা, টাকার তো আসলে অনেক বিবর্তন আছে। প্রথমে আমাদের বাটার মানি ছিল, অর্থাৎ এক্সচেঞ্জ করতো কিভাবে, যে আমার কাছে এই জিনিসটা আছে, সাপোজ আমার কাছে গরু আছে, আরেকজনের কাছে চাল আছে। তো সে আমাকে, তার গরু দরকার, আমার চাল দরকার, এই গরু দিয়ে চালটাকে নিয়ে যাবে, এইভাবে আগে এক্সচেঞ্জ হইতো। পরে ধীরে ধীরে গোল্ডের মানি আসে, তারপরে এই কাগজের মানি আসে। এখন হচ্ছে আমরা ডিজিটাল মানি, প্লাস্টিক মানি চলতেছে, ডিজিটাল মানির দিকে যাচ্ছে। যদি আমাদের দেশে এখনো এই জিনিসগুলা রেগুলেটেড না, এই জন্য আমরা এখনো এটাকে ইউজ করতে পারি না, বাট কোনো এক সময় হয়তো হয়ে যাবে। এইভাবে আমরা ডাইভার্সিফাইড রেভিনিউ স্ট্রিমে চলে যাই। আর এরপর হলো সাইবার সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট। আমাদের আসলে এই আলোচনার মূল বিষয়টাই হলো সাইবার সিকিউরিটি, সেটা হলো অনলাইন এন্টারপ্রেনারদের সাইবার সিকিউরিটি। এর ভিতরে কি আছে, ইম্পর্টেন্স অফ ট্রাস্ট। যদি সিকিউরড না থাকে আপনার সিস্টেম, অর্থাৎ আপনার যে পেজটা আছে অথবা ওয়েবসাইটটা আছে অথবা ই কমার্স সিস্টেমটা আছে, এগুলো যদি ট্রাস্টেড না হয়, তাহলে আপনার এই কাস্টমার কনফিডেন্স আসবে না, এবং কনফিডেন্স না আসলে আপনার কাছ থেকে কিনবে না। তো এগুলো কেনার জন্য আমাদের ট্রাস্ট গ্রো করতে হবে। ট্রাস্ট গ্রো করতে হলে আমার এই সিকিউরিটিটা মেনটেন করতে হবে। তো এগুলো মেনটেন করতে হলে যেমন রেগুলেটরি কমপ্লায়েন্সের কথা বলা হচ্ছে। রেগুলেটরি কমপ্লায়েন্স বলতে যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বা এটা তো 18-তে হয়েছিল মনে হয়, তারপরে 23-এ এসে এটা চেঞ্জ হয়ে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। এখন সম্ভবত এটা আবার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, নতুন করে আবার আসবে। এটা হলো আমাদের দেশীয় রেগুলেটরি আমার রুলস বা অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এটা হলো একটা অ্যাক্ট, এটাকে যদি আমরা কমপ্লাই করি তাহলে আমাদের সিকিউরিটি এনহান্স হবে, অর্থাৎ আমরা সিকিউর থাকতে পারবো। তো এই রকমেরই আমাদের গ্লোবাল কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন আইএসও, আমি আগেও তো আলোচনা করে থাকতে পারি, সেটা হলো আইএসএমএস, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটার ভিতরে যেমন এইটাকে আমরা আইএসও 27001 বলে থাকি। এই সিস্টেমটা হলো যে আমি যে কোনো একটা সিস্টেমকে যদি সিকিউর করতে চাই, তাহলে এর যে কন্ট্রোল গুলো আছে সেগুলা, অর্থাৎ এর যে রুল গুলো আছে সেগুলো যদি আমি মেনে চলি, অর্থাৎ এটাকে কমপ্লাই করলে আমার ইনফরমেশন সিস্টেমটা স্ট্রং হবে, রেগুলেটেড হবে। তো এই জন্য এটা একটা আছে, যেমন পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড। এই কার্ড এনভায়রনমেন্টে আমরা ই কমার্স করতে গেলে কার্ড লাগে, তো এই কার্ডের যে এনভায়রনমেন্টটা, এটাকে রেগুলেট করার জন্য এই পিসিআই এসএসসি, অর্থাৎ পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি এই কাউন্সিল আছে একটা, এই কাউন্সিল হলো ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড একটা তৈরি করছে। এই স্ট্যান্ডার্ডের ভিতরে 12টা ক্লোজ আছে, এবং এর ভিতরে প্রায় 300 বা 320টার মতো কন্ট্রোল আছে। এই কন্ট্রোলগুলো হলো কার্ড ডাটা এনভায়রনমেন্টের উপরে, অর্থাৎ একটা কার্ডের ট্রানজেকশনের যে এনভায়রনমেন্টটা আছে, এই এনভায়রনমেন্টে ডাটা ইনসার্ট, আপডেট এবং প্রসেসের যে সিস্টেমগুলো আছে, এগুলো হলো রেগুলেট করে। অর্থাৎ আমি যদি এই প্রসেসগুলো আমি কার্ড ডাটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে মেনে চলি, তাহলে আমার এই কার্ড ডাটা এনভায়রনমেন্টটা সিকিউর থাকবে। ডিজিটাল পেমেন্ট রিভলিউশন, এটা হলো যেমন একটা হলো ক্যাশলেস ইকোনমি। একটু আগে আলোচনা করতেছিলাম যে আমাদের মানে ক্যাশের যে ইউজটা, অর্থাৎ ট্রানজেকশন প্রসেস, সেটাতে আগে আমার বাটার মানি ছিল, তার আগে ওই যে এক্সচেঞ্জ প্রসেস ছিল, তারপরে কাগজের টাকা এখন আমরা ইউজ করতেছি, বাট আমরা ধারণা করতেছি যে কাগজের টাকার ইউজটা থাকবে না, সেটাকে আমরা ক্যাশলেস ইকোনমি বলতেছি। এখন আমরা বিভিন্নভাবে কাগজের টাকা ছাড়াও ট্রানজেকশন করতে পারি। সাপোজ দোকানে গেলাম কিনতে, তাহলে আমি বিকাশ দিয়ে বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারি। এটা না হয়ে এই ব্যাংকগুলো যেটা করছে, কিউআর কোড বা বাংলা কিউআর, এগুলোর মাধ্যমে কি করছে, আপনার হাতে যদি মোবাইল থাকে তাহলে ওখানে একটা বারকোড থাকে, স্ক্যান করার পরে ওই অ্যাকাউন্টে আপনি আপনার মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ পেমেন্ট করে দিতে পারবেন। তো এগুলো এইভাবে যদি মানে দিতে পারেন, তাহলে তো মানুষ পকেটে টাকা রাখতে চাবে না, এবং কিছুদিন পরে দেখা যাবে প্লাস্টিক কার্ডও রাখতে চাবে না। কারণ মোবাইলটা তো আপনার সঙ্গে থাকতেই হবে। মোবাইলটা যদি সঙ্গে থাকে, তাহলে আপনার ক্যাশেরও দরকার হবে না, আপনি এই
প্লাস্টিক কার্ডেরও দরকার হবে না। তো সেইভাবে যদি আমার ট্রানজেকশন ইজি হয়ে যায়, করতে পারি, তাহলে কোনো এক সময় দেখা যাবে যে আমাদের ইকোনমিটা ক্যাশলেস হয়ে যাবে, অর্থাৎ কাগজের টাকা ছাড়া আমরা ট্রানজেকশন করতে পারবো। ক্রিপ্টোকারেন্সি অ্যাডপশন আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সিটা রেগুলেট না, এটা এখনো অ্যাডপশন হয় নাই, বাট ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রিতে চলে। এটাই হলো আমাদের একটা ডিজিটাল মানি, ক্রিপ্টোকারেন্সি। এই এটা যখন চালু হবে পুরোপুরি, তখন আমাদের আর কোনো ক্যাশের দরকার হবে না। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আমরা তো ইউজ করি, যেমন বলছিলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, তারপরে ইউটিউব, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। আর ডিজিটাল মার্কেটিং এগুলোর মাধ্যমে করে থাকি বিভিন্নভাবে। অ্যাডভান্স টার্গেটিং এগুলোর মাধ্যমে আমরা যদি আমার একটা টার্গেট থাকে, সাপোজ আমি একটা দোকান দিয়ে বসে থাকলাম, লোক আসলো, কিনে নিল। এখন এই লোক আসবে কিনা, কেন আসবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো আমরা যদি যে আসবে তাকে জানাইতে পারি, তাহলে সে না আসবে। সাপোজ অমুক জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, তো সেটা জানতে হলে আমরা যদি সোশ্যাল মিডিয়াটা ইউজ করি, তাহলে কি হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারবে। কেন, যে এখন মানুষ সোশ্যাল মিডিয়াটাই কম্পারেটিভলি বেশি ইউজ করে। আগে যেমন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো, এখনো দেওয়া হয়। পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো, কোনো এক সময় পেপার ছিল, কাগজের পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো। তারপরে রাস্তার ধারে বড় বড় বিল বোর্ড দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সিস্টেম ছিল। এখন বেশিরভাগ এইসব সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়, দিয়ে আমরা এই অ্যাডভান্স এইসব টেকনোলজি ইউজ করে আমরা মার্কেটিং করি। তারপর ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন, সাপোজ যে আপনি অ্যাড দিলেন একটা, বা সোশ্যাল মিডিয়ায় আপনি একটা অ্যাড দিলেন, তো এই অ্যাডটা যদি নর্মাল বা অ্যাজ ইউজুয়াল ভাবে না দিয়ে একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে দেন, তাহলে ওইটা আহ, বেশি ইফেক্টিভ হবে। একবার আহ, এই সোশ্যাল মিডিয়াতে তো একবার দেখলাম যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইয়ে করছে, ওই কোকের বোতল তার সামনে দিচ্ছে, সে কোকের বোতলটা সামনে থেকে নিয়ে ডান পাশে রাখছে। এটা মিডিয়াতে যেটা ছড়াইছে বা যেটা রিয়েলি হয়েছে, যে সে কোকটা পছন্দ করে নাই, কোকটা ই করে নাই, এর জন্য কোকের সেল ফল করে গেছে পুরা। এই জাস্ট কি জন্য, যে সে একটা ইনফ্লুয়েন্সার বা একজন বিখ্যাত ব্যক্তি, একজন ফুটবল প্লেয়ার, একজন আইকনিক ফুটবল প্লেয়ার। আইকনিক ফুটবল প্লেয়ারের এই শুধু এইটুকু কারণের জন্য একটা প্রোডাক্টের কিরকম মার্কেটে একটা ধস নেমে গেছিল। এইভাবে এটা তো আমরা নেগেটিভ সেন্সে, মানে প্রোডাক্ট মার্কেটিং এর নেগেটিভ সেন্সে দেখলাম। অন্য দিক থেকে পজিটিভ হতে পারে, সেটা হলো যে হয়তো কোকটা হেলথ হ্যাজার্ডিয়াস, তো সে একটা ভালো কাজ করছে, এই জন্য তাকে মানুষ অ্যাপ্রিসিয়েটও করছে। বাট আমরা যখন আমাদের প্রোডাক্ট মার্কেটিং করব, তখন যদি আমরা এইরকম একজন ইনফ্লুয়েন্সিয়াল দিয়ে এটাকে আমরা অ্যাড দেই, তাহলে সেটার ক্ষেত্রে আমরা ইফেক্টিভনেসটা বা কোলাবোরেশনটা খুব সুন্দর হবে, ভালোভাবে হবে, স্মুথলি হবে, এবং আমরা রেজাল্টটা অনেক বেটার পেতে পারি। শর্ট ফর্ম অফ কন্টেন্ট, অনেক সময় মানুষের হাতে আসলে সময় কম থাকে। তো সময় কম থাকার কারণে আমরা যদি বড় কন্টেন্ট দিই, তাহলে সেটা অ্যাবজর্ব করার মানে এটা টেন্ডেন্সিটা মানুষের ভিতরে কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ছোট্ট ছোট্ট মানে শর্ট ফর্মে দিই, সাপোজ ফেসবুকে একটা রিল দিলাম, অথবা একটা ছোট্ট একটা ভিডিও দিলাম ইউটিউবে, তাহলে দিলে যে হবে, শর্ট ফর্মের কন্টেন্ট গুলো ইফেক্টিভ বেশি হয়। বাট আবার আপনি যদি এত শর্ট হয় যে যার মাধ্যমে আমার এক্সপ্রেস করতে পারতেছি না, তখন আবার ভালো হবে না। বাট এক্সপ্রেশনের জন্য আমার যতটুকু দরকার, যত শর্টের মধ্যে পারবো, এটার ইফেক্টিভনেসটা তত বাড়বে। রিমোট ওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন, ভার্চুয়াল টিম এখন ভার্চুয়াল টিমটা সাপোজ আমরা ক্লাউড ইউজ করি। তো ক্লাউড ইউজ করার ফলে কি হয়, আমরা ক্লাউডে যে প্রোডাক্ট গুলো থাকে, যে সলিউশন গুলো থাকে, সেগুলো আমরা গ্লোবালি ইউজ করতে পারি। যদি ক্লাউডে থাকে, যে কোনোখান থেকে আমরা এটাকে এই ক্লাউডের মাধ্যমে ইউজ করতে, সাপোজ আমার মাইক্রোসফট অফিস 365, এটা যদি আমি আমার সিস্টেমে বসাই, তাহলে এটা আমি অন প্রিমিসিসও করতে পারবো। আবার এটা যদি চাই এরকম যে না, আমি এটাকে ইয়াতে রাখবো, এই ক্লাউডে রাখবো, তাহলে ক্লাউডে রেখে ওইখান থেকে আমি আমার যে কোনো ডিভাইস থেকে আমি আমার ওই ইউজার আইডি দিয়ে আমি যে কোনোখান থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যদি আমার এই ল্যাপটপে বা কোনো নির্দিষ্ট কম্পিউটারে থাকে, তাহলে সেটার ক্ষেত্রে সেই কম্পিউটার ছাড়া ওটা, এবং সেটা যেখানে আছে সেখানে ছাড়া আমি এটাকে কাজ করতে পারবো না। তো এটা আমার
প্লেস ইন্ডিপেন্ডেন্টলি ভাবে যদি করতে চাই, তাহলে আমার এটা ভার্চুয়ালি যদি রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা এই মানে ইউজের এই ইজটা অর্থাৎ এই সুবিধাটা আমরা পাবো। এরপর হলো গিগ ইকোনমি। গিগ ইকোনমিটা হলো যে সাপোজ আমি বা আপনারা কেউ কোনো একটা কাজে এক্সপার্ট, সাপোজ আপনি খুব ভালো ডাটা এন্ট্রি করতে পারেন অথবা খুব ভালো সিকিউরিটি মেনটেন করতে পারেন, আপনি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তাহলে কি হবে, আপনি এইখানে বসে থেকে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই কাজটা করতে পারবেন। এটা করার মাধ্যমে কি হবে, ইকোনমিটা আসলে আমার শুধু এই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, আমি এটাকে একটা গিগ ইকোনমিতে পরিণত করতে পারি, বা গিগ ইকোনমির ইউজটা এই জন্য আমাদের খুব ইফেক্টিভ। এখনকার ইকোনমিটা বেসিক্যালি এরকম গ্লোবাল বা গিগ ইকোনমি হয়ে যাচ্ছে। সাস্টেনেবিলিটি অ্যান্ড ইথিক্যাল বিজনেস মডেল, যেমন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আমাদের যেমন একটা প্রোডাক্টের কথা বলি, সেটা হলো আমরা সবাই এখন অলমোস্ট যারা ই কমার্স ইউজ করি তারা প্লাস্টিক কার্ড ইউজ করি। প্লাস্টিক কার্ড ইউজ করার জন্য আমার একটা পিন দিতে হয়। আমার একটা 4 ডিজিট বা 6 ডিজিটের একটা পিন থাকে। এই 4 ডিজিটের পিনটা আমার যে কার্ড প্রোভাইডার, সে করে কি একটা কাগজের মাধ্যমে এই কার্ডটা প্রোভাইড করে থাকে। তো দিলে কি হয়, আমার কাগজের একটা ইউজ হলো। কাগজের ইউজ হওয়ার ফলে কি হলো, এই কাগজটা তৈরি করতে গিয়ে আমার কাগজ তৈরির উপাদান অর্থাৎ গাছ কাটতে হবে। তো গাছ কাটলে যেটা হবে, আমার ইনভায়রনমেন্ট পলিউশন হবে, মানে ইনভায়রনমেন্টের ক্ষতি হবে। এটা না করে আমি কি করতে পারি, এই পিনটাকে আমি গ্রিন পিন করতে পারি, অর্থাৎ আমি এই কাগজের মাধ্যমে না দিয়ে আমি এটা ওয়েবে দিতে পারি, যে আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকা ওই পিনের একটা অপশন থাকবে, সেখানে ঢুকে আপনি আপনার পিন নিজেই দেবেন, তারপরে ওটা সেট করে নেবেন। নিলে কি হবে, ওই পিন দিয়ে আপনি আপনার কার্ডের ট্রানজেকশন করতে পারবেন। সেটা হলো কি হলো, আমাদের কাগজের ব্যবহার হলো না, কাগজের ব্যবহার এইভাবে আমরা এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তৈরি করতে পারি। তারপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেমন সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, কিছু দায়িত্ব থাকে। আমার সাপোজ আপনি একটা রাস্তা আছে আপনার অফিসের পাশে, রাস্তাটা দেখা যাচ্ছে একদম নর্মাল রাস্তা, আপনি কি করলেন, ওই রাস্তার ইতে সুন্দর করে গাছ লাগাই দিলেন। দিলে কি হলো, এটা একটা আপনি সামাজিক কাজ করলেন। তো এই সামাজিক কাজের মাধ্যমে সমাজের উন্নতি বা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের কাজ করলেন। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এটা না হয় আদারওয়াইজ হতে পারে একটা এতিমখানা আছে, সেখানে আপনি ডোনেট করলেন, ডোনেট করে তাদের একবেলা খাবার ব্যবস্থা করলেন, অথবা মান্থলি একটা সাবস্ক্রিপশন দিলেন, যেখান থেকে তারা এই মাসে মাসে ওই ইয়েটা এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে পারে। এইভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারে। এডুকেশন অ্যান্ড আপ স্কিলিং, এন্টারপ্রেনার যারা আছে, আসলে এটা তো একটা ডিজিটাল ফর্ম বা প্ল্যাটফর্ম। তো এইটা এই আমার অনলাইন এন্টারপ্রেনাররা আসলে এইসব না জানলে ঠিকভাবে কাজ করতে পারবে না। অর্থাৎ একটা ম্যানুয়াল বিজনেস যতটা ম্যানুয়ালি বা না জেনে করা যায়, অনলাইন বিজনেসটা আমার করতে হলে এখানে অনেক জানার দরকার আছে। অর্থাৎ আমার এখানে এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। স্কিল ডেভেলপমেন্ট যে যত করতে পারবে, তার বিজনেসের স্ট্যাটাসটা তত ডেভেলপ করবে। এই জন্য এন্টারপ্রেনাররা কি করে, অনলাইন কোর্স করে থাকে, বিভিন্ন সার্টিফিকেশন করে থাকে, তারপরে করে তারা নিজেদেরকে আপডেট করে। আমরা যেমন এই বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে বিভিন্ন রকমের ট্রেনিং আমাদের অর্পিতা চৌধুরী লয়ের উপরে করাইছে, বা কোম্পানি ফরমেশন বিভিন্ন জিনিসের উপরে করাইছে ট্রেনিং। আমি যেমন সাইবার সিকিউরিটির উপরে করাচ্ছি। তো এগুলোর মাধ্যমে আমরা এই স্কিল ডেভেলপমেন্ট করতেছি, স্কিল ডেভেলপমেন্টের কাজ করতেছি। চ্যালেঞ্জ টু ওভারকাম, এগুলো করতে গেলে ডেফিনেটলি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে, যেমন ডিজিটাল ডিভাইডেশন, ডিবিটি, তারপরে সাইবার সিকিউরিটি আমরা তো আলোচনা করতেছি, এবং এটার অ্যাডাপ্টেবিলিটি। আমি যদি আসলে না জানি সিস্টেমটা বা টেকনোলজিটা না জানি, তাহলে এটা অ্যাডাপ্ট করাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়। তাহলে এই ডিফিকাল্টিস ওভারকাম করার জন্য, বা অর্থাৎ এই চ্যালেঞ্জটা আমার মোকাবেলা করার জন্য আমার অ্যাডাপ্টেবিলিটিটা গ্রো করতে হবে, অর্থাৎ এডুকেশন বা আমাদের এটা জানতে হবে, অর্থাৎ ট্রেনিং নিয়ে এটাকে বুঝতে হবে, জানতে হবে। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি আমরা বিভিন্ন ভাবে পড়ে আসছি, দেখে আসছি, মানে আগের ইগুলাতেও আসছি, বিভিন্ন দিয়ে দেখাচ্ছি। এটা কি, সাইবার সিকিউরিটি হলো প্রোটেক্টিং সিস্টেম, নেটওয়ার্ক অ্যান্ড ডাটা ফ্রম সাইবার থ্রেট। ইনফ্যাক্ট
আমার যে ডাটা মুভ করে, এই মুভ করা ডাটাকে আমি আমার সিস্টেমের মধ্যে সিকিউর রাখতে পারলে আমরা সেটাকে সাইবার সিকিউরিটি বলতেছি। আমার মনে হয় একটা সংকেতের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা বন্ধ করে দেন, এই মিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা, এখন হলো সাইবার সিকিউরিটি কেন ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা আপনারা অলরেডি জেনে গেছেন। তারপরে এখানে কয়েকটা পয়েন্ট আছে, একটু আলোচনা করি। আমার মনে হয় আপনাদেরকে এখন জিজ্ঞেস করলে আপনি সুন্দর করে বলে দিতে পারবেন যে আসলে সাইবার সিকিউরিটিটা কেন এত ইম্পর্টেন্ট। এখানে বলা আছে সেফগার্ড সেনসিটিভ ডাটা। ডাটা অবশ্যই আপনাদের বিজনেস ডাটা অবশ্যই আপনাদের কাছে সেনসিটিভ। তো এইটা যদি আপনারা সেফলি রাখতে পারেন, সেনসিটিভ ডাটা তো সেফলি রাখতে হবে। যদি সেফ না রাখতে পারেন তাহলে তো আপনার বিজনেসের উপরে মানুষ কনফিডেন্ট পাবে না, ট্রাস্ট করবে না। তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনার জিনিস মানুষ নেবে না। বিল্ড ট্রাস্ট উইথ কাস্টমার। এই কাস্টমারের ট্রাস্ট বিল্ড করতে হলে আপনার ডেফিনেটলি আপনার সিস্টেমের সিকিউরিটি থাকতে হবে। প্রিভেন্ট ফিনান্সিয়াল লস। যদি সিকিউর না থাকে তাহলে যত ধরনের সমস্যা আছে এগুলো তো হতেই থাকবে। মানে কাস্টমার বিশ্বাস করবে না, কিনবে না, আপনার ডাটা লস হতে পারবে, আপনার সিস্টেমের কনসিস্টেন্সি থাকবে না, আপনি সিস্টেম প্রোভাইড করতে পারবেন না, আপনি ট্রানজেকশন করতে পারবেন না। ফাইনালি এগুলোর ফলে কি হবে, কাস্টমার আপনার কাছ থেকে কিনবে না। যেখানে অ্যাভেলেবেল, যার কাছে সহজে পেয়ে যাবে তারটা নেবে, নিলে কি হবে, আপনাদের এই প্রফিট হবে না, ফিনান্সিয়াল লস হবে। এই জন্য আসলে সাইবার সিকিউরিটি এত ইম্পর্টেন্ট। কমন সাইবার সিকিউরিটি থ্রেট, এগুলো আমরা আলোচনা করছি, বারবার করতে হবে কারণ এই জিনিসগুলো যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। প্রথমটা হলো ফিশিং অ্যাটাক। ফিশিংটা হলো মাছ ধরা। মাছ কিভাবে ধরে, বড়শিতে টোপ দিয়ে মাছ ধরে। তো এই অ্যাটাকাররা টোপ দেবে আমাদেরকে। কিভাবে টোপ দেবে, ইমেলের মাধ্যমে টোপ দিতে পারে, ফেসবুকের মাধ্যমে টোপ দিতে পারে, ইউটিউবের মাধ্যমে টোপ দিতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোপ দিতে পারে। তবে বেশিরভাগ দেখা হলো ইমেলে। ইমেলে কি করবে, যে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে, দেওয়ার ফলে সেই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন, ওপেন করে যদি ওদের ডাটা দিয়ে দেন, তাহলে ওই ডাটা তার কাছে চলে যাবে। তো এই ফিশিং এ আমাদের ধরা খাওয়া যাবে না, আটকানো যাবে না। ফিশিং অ্যাটাক করে যাতে আমাদের কাছ থেকে ডাটা নিতে না পারে, এজন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ম্যালওয়্যার। ম্যালওয়্যারটা হলো যত ধরনের ম্যালাসিয়াস সফটওয়্যার আছে এগুলোকে আমরা কম্বাইন্ডলি একসঙ্গে ম্যালওয়্যার বলি। যেমন ভাইরাস, ট্রোজান হর্স, বিভিন্ন ধরনের যে ম্যালাসিয়াস সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের ওয়ার্ম বা স্ক্রিপ্ট কিডার, যত কিছু আছে সবগুলোকে এক কথায় আমরা একটা ম্যালওয়্যার বলে থাকি। র্যানসমওয়্যারটা তো আসলে খুব ডেঞ্জারাস। র্যানসমওয়্যার, সাপোজ আপনি কি ইমেল করে দিল, ওই ইমেলটা ক্লিক করলেন, করার ফলে প্রোগ্রামটা চালু হয়ে গেল ওখানে আপনার সিস্টেমে। চালু হওয়ার পরে কি হলো, আপনার যা আছে সব ওই হ্যাকার তার নিজের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিবে, অথবা একটা হিব্রু ভাষায় কনভার্ট করে দিবে, অথবা স্পেশাল ক্যারেক্টারে কনভার্ট করে দিবে, অথবা আপনাকে অ্যাক্সেস করতে দিবে না। না দিলে কি হবে, আপনি ওখানে ঢুকতে পারবেন না, কাজও করতে পারবেন না। এখন এটা করতে চাইলে আপনাকে বলবে যে এইভাবে তাকে এত টাকা দিতে হবে, এত ডলার দিতে হবে, দিলে যেটা করবে সে তারপরে এটাকে আপনাকে ছেড়ে দেবে। এই রানসামওয়্যার অ্যাটাকের মাধ্যমে এইভাবে তারা ইনকাম করে। তো এই রানসামওয়্যারের অ্যাটাকের শিকার হওয়া যাবে না। এটা শিকার হইতে না হইলে যেটা করতে হবে যে আমার এইসব আননোন যে লিঙ্ক আছে সেগুলোকে দেখে শুনে, ক্লিক না করলেই ভালো, করলে দেখে শুনে ক্লিক করতে হবে। ডাটা ব্রিচ, আনঅথরাইজ অ্যাক্সেস টু সেনসিটিভ ইনফরমেশন। এই অ্যাক্সেসটাই হলো মেইন জিনিস। এই আমার যদি সিস্টেমে, আমি আগে যেটা বলতেছিলাম যে সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অর্থাৎ যেটা যার কাছে কনফিডেন্সিয়াল থাকতে হবে সেটা তার কাছে কনফিডেন্সিয়াল থাকা বা রাখতে পারা বা রাখাটাই হলো আমার এই সাইবার সিকিউরিটি মেনটেন করা। আর অ্যাভেলেবিলিটি হলো যে যে ডাটা যার কাছে থাকে, থাকা দরকার সেটা তার কাছে মানে ছাড়া অন্য কারো কাছে থাকবে না। অর্থাৎ যার দরকারি যে ডাটাটা সেটা তার কাছে থাকতে হবে। সরি। তো এই কনফিডেন্সিয়ালিটি এবং ইন্টিগ্রিটি মেনটেন করতে পারলে যেটা হবে, আনঅথরাইজ অ্যাক্সেসটা প্রোটেক্ট করা যাবে, এবং আনঅথরাইজ অ্যাক্সেস প্রোটেক্ট করতে পারলে আমাদের সেন্সিটিভ ইনফরমেশন সিকিউর থাকবে।
ডিডস অ্যাটাক, ডিডস হলো ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, অর্থাৎ আপনি যে সিস্টেমটা আছে এই সিস্টেমে সাপোজ একটা ফেসবুকে একটা পেজ খুলছেন, সেখানে প্রোডাক্ট দেওয়া আছে, ওইখান থেকে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে আমি একটা কাপড় কিনতে যাচ্ছি, কিন্তু হ্যাকার করলো কি ওই ফেসবুক থেকে আমার কাছে পর্যন্ত যে লিঙ্ক আছে তার মধ্যে সে তার ডাটা কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে থাকতো, যার ফলে আমি আপনার ওই পোশাকটা কেনার জন্য ওই কানেকশনটা পাচ্ছি না। এটাকে আমরা বলতেছি যে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। তাহলে ডেনিয়াল অফ সার্ভিস এটাতে ডাটা দিয়ে করে রাখে, আর কন্টিনিউয়াস যে ডাটা দিতে থাকে এটাকে ডেনিয়াল করার জন্য, অর্থাৎ আমি ওই সিস্টেমটা না পাওয়ার জন্য, সেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক বলতেছি। এটার ফলে কি হয়, ডিসরাপ্টিং ওয়েবসাইট অপারেশন বাই ওভারহোলিং ট্রাফিক, ওই ট্রাফিক ক্রিয়েট করে থাকে, অর্থাৎ ডাটা সে ইনজেক্ট করতে থাকে কন্টিনিউয়াসলি। তো এটা থেকে প্রোটেকশনের জন্য আমাদের ওই ডিডস অ্যাটাক থেকে এন্টি ডিডস ডিভাইস ব্যবহার করা লাগে, অথবা ওই যে এইটা তো পাঠায় কোনো না কোনো ভাবে, তারা যেটা পাঠাবে সেটাতে আমাদের ক্লিক করা যাবে না, অর্থাৎ সেটা ওপেন করা যাবে না। এই হলো আমাদের কিছু কমন সাইবার অ্যাটাক। ইম্প্যাক্ট অফ সাইবার থ্রেট ফর এন্টারপ্রেনার, কি হয় এটা ইম্প্যাক্ট হলো ফিনান্সিয়াল লস, ফ্রডুলেন্ট ট্রানজেকশন এন্ড রিকভারি কস্ট। সাপোজ আমার যে ট্রানজেকশন হওয়ার কথা ছিল ওই ট্রানজেকশন হয়ে গেল, সাপোজ আমি আমার কার্ডের কিছু ডাটা দিলাম, এটা এই যে যেটা বলতেছিলাম যে ফেসবুক থেকে একটা জামা কেনার জন্য আমি ঢুকলাম, ঢোকার পরে ওখানে বললো যে এত টাকা পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করতে হলে কি করতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, নাম দিতে হবে, তারপরে এক্সপায়ারি ডেট, তারপরে আমার সিভিভি নাম্বার, এগুলো দিয়ে তারপর ট্রানজেকশন করতে হবে। এখন যদি ক্র্যাকার এর মধ্যে দিয়ে ওইখানে ঢুকে ওই ডাটাগুলো নিয়ে নেয়, সে যদি তার সঙ্গে পিন বা পাসওয়ার্ডও নিতে পারে, তাহলে কি হবে, ওই কার্ডটা তার লাগবে না, এই সব ইনফরমেশন দিয়ে সে নিজেও একটা ট্রানজেকশন করে, মানে একটা না, মানে ট্রানজেকশন করে ফেলতে পারবে। তো এটা যাতে না হয়, এইভাবে ফিনান্সিয়াল লস যাতে না হয়, এই জন্য আমাদের এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি গুলোকে প্রোটেক্ট করতে হবে। তো এটা হলে কি হবে, রিপুটেশন ড্যামেজ হবে। তখন আমার যদি এইভাবে একজন আমার কার্ডের ডাটা নিয়ে যায় এবং হ্যাকার যদি সেই ডাটা ইউজ করে আমার কার্ড দিয়ে ট্রানজেকশন করে, তখন আমি ওই কার্ড ব্যবহারের ক্ষেত্রে, ই কমার্স ট্রানজেকশনের ক্ষেত্রে আমি সিকিউর হয়ে যাবো, ওই কাজটা আর করতে যাবো না, অর্থাৎ অনলাইনে আর পারচেস করতে যাবো না, বেটার আমি গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসবো, কার্ড ব্যবহার করবো না। বা কার্ড ব্যবহার করলেও ই কমার্সে করবো না, আমি অনলাইনে করবো না, এটা আমি এই বুথ থেকে টাকা তুলে টাকা দিয়ে করবো, অথবা আমি ওইখানে দিয়ে পজে গিয়ে ট্রানজেকশনটা করে আসবো, এরকম হতে পারে। এই জন্য রিপুটেশন লস করা যাবে না। লিগ্যাল পেনাল্টিস, এটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে যদি রেগুলেশন গুলো না মেনে চলে, আমি যেমন বলতেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে আইটি সিকিউরিটি, তারপরে আমাদের সরকারের কিছু আছে যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, এগুলো যদি আমরা রেগুলেটরি ল গুলো না মেনে চলি, তাহলে সেই ক্ষেত্রে এই এইসব অর্গানাইজেশন থেকে আমাদের পানিশমেন্ট হতে পারে। এবং ওই গত ইয়াতে আমি একটা দেখাইছিলাম, সেটা হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ওটার কি কি ফল্টের জন্য কি কি পানিশমেন্ট হয় দেখি এবার। এবারও পরে আরো দুইটা মনে হয় ক্লাস আছে, এগুলোতে আমি আবারও ওই জিনিসগুলো আর একটু মানে রিমাইন্ড করার জন্য ডিসকাস করবো। অপারেশনাল ডাউন টাইম, যেমন যেটা বললাম যে ডিডস অ্যাটাক হচ্ছে, ডিডস অ্যাটাক হলে কি হবে যে আমি ট্রানজেকশন করতে পারবো না, তো ট্রানজেকশন না করতে পারলে কি হবে, যে ওই পারতেছি না, আমার সময় লাগতেছে, সময় নষ্ট হচ্ছে, তো এই সময় নষ্ট হলে একটা বিরক্তি আসবে, এটা করতে ইচ্ছা করবে না। এই জন্য অপারেশনাল ডাউন টাইমটা আসলে খুব ক্ষতি করে, এই জন্য বিজনেসে যাতে ইন্টারাপশন না হয়, স্মুথ থাকে, সেই জন্য আমাদের অপারেশন ডাউন টাইমটা মিনিমাইজ যত করতে পারবো আমার তত ভালো বিজনেস করা যাবে। এতক্ষণ তো সমস্যা দেখলাম, এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার কি কি উপায় আছে, যেমন বলতেছে কি সাইবার সিকিউরিটি মেজার্স, মেজার্স নরমাল, যেমন এমপ্লয়ি ট্রেনিং, এমপ্লয়ি যারা আমরা অনলাইন এন্টারপ্রেনার বিজনেস করি, অনলাইন বিজনেস করি, তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেনিং দিতে হবে, অর্থাৎ তাদেরকে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানাইতে হবে, যে এইভাবে সিকিউর থাকতে হয়, ইমেলের ইউজটা এইভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়ার ইউজগুলো এইভাবে করতে হয়, অথবা আমার যখন ইমেল একটা ওপেন করব, ওপেন করার সময় আমি ওখানের যে ইনফরমেশন গুলো আছে সেগুলা পারফেক্টলি সুন্দর করে দিব। সিমিলারলি আমি যে ওয়েবসাইটটা তৈরি করব বা আমার ফেসবুক যে পেজগুলো তৈরি করব, সেগুলো
করার সময় আমি এরকম এই ডিটেল ইনফরমেশন গুলো দেব, এবং যাতে এগুলো সেভ থাকে, এগুলো দেখে শুনে সুন্দর করে ফিল আপ করবো। কি বলছে যে রিকগনাইজ ফিশিং অ্যাটেম্প, যদি আমার ট্রেনিং থাকে যে ফিশিংটা কি, ফিশিং যদি আমি বুঝতে পারি তাহলে ওই ফিশিং এ আমি ধরা খাবো না। আর যদি ফিশিংটা কি বুঝতে না পারি, আমি যদি না জানি, সেক্ষেত্রে কি হবে, আমি ওখানে ক্লিক করে ধরা খেয়ে বসে থাকবো। সেজন্য দেখবেন যে অনেকেরই ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, অনেকেরই সিস্টেম হ্যাক হয়ে গেছে। একবার শুনছি যে আমাদের ন্যাশনাল কি জানি এনআইডি বা এই ধরনের কিছু একটা ঝামেলা হয়েছিল, ওখান থেকে কিছু ডাটা চলে গেছে। তো এই জিনিসগুলো যাতে সেফ রাখতে পারি, এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার, যে আসলে কিভাবে সেফ রাখতে পারবো এবং কিভাবে এই হ্যাকার বা ক্র্যাকার থেকে বাঁচতে পারবো। সেফ ইন্টারনেট ইউজেস প্র্যাকটিস, ইন্টারনেট ইউজের সময় আমি এই জিনিসগুলো খেয়াল করব। কিভাবে খেয়াল করবো, যে আমি যখন ইন্টারনেট ইউজ করতেছি ফেক সাইটে যাতে না ঢুকে। ফেক সাইট কোনটা সেটা বুঝবো কেমন, এটা বুঝতে হলে আবার জানতে হবে যে সাইটটা দেখতে হবে যে ওইটাতে রিয়েল কিনা। এগুলো বোঝার কিছু টিক্স আছে, আমি পরের ইয়াতে দেখি, যদি সময় পাই তাহলে ওগুলো আমি এই আপনাদেরকে এখানে পিকচার নিয়ে এসে দেখাই দেবো যে এইভাবে এগুলো বোঝা যায়। কারণ আমরা এটার ক্ষেত্রে আমরা এসএসএল সিকিউরড শেল ব্যবহার করতে পারি, সিকিউরড শেল আছে কিনা, অর্থাৎ এইচটিটিপিএস আছে কিনা এটা খেয়াল করতে হবে। অথবা ওই যে ইউআরএল যে জায়গায় থাকে সেই জায়গায় একটা তালার মতো ছবি থাকে, ওই তালাটা লক না ওপেন, যদি লক থাকে সিকিউরড, যদি ওপেন থাকে তাহলে সিকিউরড না। তো এই ধরনের জিনিসগুলো জানলে আমরা সেফলি ইন্টারনেট ইউজ করতে পারবো। স্ট্রং পাসওয়ার্ড প্র্যাকটিস, আমার সাইবার সিকিউরিটি মেনটেন করতে হলে পাসওয়ার্ড প্র্যাকটিসের, পাসওয়ার্ড ঠিকভাবে ইউজ করার কোনো বিকল্প নাই। এটা হলো একদম মেইন জিনিস। আমার ঠিক মতো পাসওয়ার্ড ইউজ করতে হবে। প্রথমত হলো পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, কারোর সঙ্গেই না, একেবারেই না। আর স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। স্ট্রং পাসওয়ার্ডটা কি, সেটা হলো যে একটা পাসওয়ার্ডে আমরা কি কি জিনিস ইউজ করতে পারি। আমরা লেটার ইউজ করতে পারি, বড় হাতের লেটার, ছোট হাতের লেটার। তারপরে আমরা নাম্বার ইউজ করতে পারি, 1 2 3 4 এগুলো। আবার বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার, যেমন @, হ্যাশ, এইসব জিনিস আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো ব্যবহার যদি সবগুলো করি এবং লেন্থ যত দেব, এই দুইটা জিনিসের উপরে, একটা হলো ভেরিয়েশন কত বাড়াবো আর লেন্থ কত বেশি করব, এই দুটার উপরে পাসওয়ার্ডের স্ট্রংনেসটা ডিপেন্ড করে। আর পাসওয়ার্ড ইউনিক হওয়া ভালো। যদি ইউনিক না হয়, একই পাসওয়ার্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ব্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি যেমন যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট ওপেনের সময় ওইখানে একটা মোবাইল নাম্বার চায় বা একটা ইমেল চায়। তো এই ইমেল মোবাইল নাম্বার দেবেন এবং ওইখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওপেন করে দেবেন। ওপেন করে দিলে যেটা হবে, যে আপনি যখন নতুন কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতেছেন, তখন কি হবে, তারা ওই ইমেল অথবা মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। তো এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিলে ওখানে, তারপরে ওখানে অ্যাক্সেস করা যাবে। তো আপনি যে ডিভাইসটা আছে ওটা যদি সেভ করে রাখেন তাহলে তো এটা থাকলোই, কিন্তু এটাও ডেঞ্জারাস। সেভ মানে যেটা সিকিউরিটি মেনটেন করার জন্য যেটা হয়, যে সাইটটা ইউজ করার পরে লগ আউট করে দেওয়া ভালো। লগ আউট করে দিলে কোনো কারণে ওই ডিভাইসটা যদি আপনার হাতছাড়া হয়, তাহলে সেটা কি হবে, যে ওই হাতছাড়া হলে ওটা যদি লগ ইন করা থাকে তাহলে ওইটাও পেয়ে যাবে। সাপোজ আপনার মোবাইলে পিন ইউজ করতে পারেন, অথবা এই পিন আইরিশ থাকে, কারো যে থাম্ব ইমপ্রেশন থাকে, কোনো জায়গায় প্যাটার্ন থাকে। তো এগুলো ইউজ করে মোবাইলটা লক করার পরে এটা ওপেন করার সময় এই জিনিসগুলো ইউজ করবেন, সিকিউরিটি ফিচারগুলো ইউজ করলে যেটা হবে, প্রথমে হাতে পেলে মোবাইলটা অন্য কেউ ইউজ করতে পারবে না। যদি এটা না করেন তাহলে ইউজ করবে। আচ্ছা, ইউজ করার পরে এখন আপনি ফেসবুক ওপেন আছে, অর্থাৎ আপনি ফেসবুক লগ ইন করেন নাই, তাহলে সে যদি ওইটা ঢুকতে পারে তাহলে আপনি ফেসবুকেও ঢুকে যেতে পারবেন, যদি ওইটা ওপেন থাকে। আর লগ আউট করে গেলে এটা করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সাপোজ কোনো হ্যাকার আপনারটা ইয়েটাকে হ্যাক করার চেষ্টা করতেছে বা ক্র্যাক করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং যেটা দেওয়া আছে ওইখানে ফেসবুকে বা যে সোশ্যাল মিডিয়াতে, সেইটা অথবা আপনি যে ইমেলটা দেওয়া আছে সেইটাতে আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি বলি আমরা যেটা। এই ওটিপি না দিলে
এই হ্যাকার এটাতে ঢুকতে পারবে না। তো সে যদি এটা না পায় তাহলে ঢুকতে পারবে না। এবং আপনার কাছে যদি মোবাইল বা ওই ইমেল বা মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি তো নোটিফিকেশন পাচ্ছেনই যে আপনার ওটিপি এইটা। তার মানে আপনি যদি নিজে না করে থাকেন তখন বুঝে গেলেন যে কেউ এটাতে ঢোকার চেষ্টা করতেছে, আপনার কাছে ওটিপি চলে আসছে। তো এইভাবে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রেখে আপনি সোশ্যাল মিডিয়া গুলোকে সিকিউর রাখতে পারেন। সিকিউর নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে এতক্ষণ তো আমরা ইন্টারনেটের কথা বললাম। ইন্টারনেট বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। একটা আমরা যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি, আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলি, ইন্টারনেট বলি, আবার কিছু কিছু ক্ষেত্রে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের নাম আছে। যাই হোক, এখন এই নেটওয়ার্ককে সিকিউর রাখতে হলে যাদের একটু বড় বিজনেস আছে, উম, তাদের আবার মূল অফিসের সাথে কিছু ব্রাঞ্চ অফিস থাকে। সাপোজ হেড অফিসটা ঢাকায়, রাজশাহীতে একটা ব্রাঞ্চ, চিটাগাঙ্গে একটা ব্রাঞ্চ, সিলেটে একটা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ আছে। তো এগুলো থাকলে কি হয় যে এই ব্রাঞ্চগুলোর সাথে আপনি যদি অনলাইন বিজনেস হয় তাহলে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকে। তো এইসব কানেকশন থাকার জন্য আপনি একটা নেটওয়ার্ক দরকার হয়। তো এই নেটওয়ার্ক গুলোকে সিকিউর রাখতে হলে এটার কিছু সিকিউরিটি ডিভাইস পাওয়া যায়। যেমন ফায়ারওয়াল। ফায়ারওয়াল একটা ডিভাইস, সে হলো যে আপনার যে ইউজার আছে তাদেরকে রিকগনাইজ করে। অর্থাৎ একটা আমরা যদি নির্দিষ্ট কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেই, এই দুটো দিলেই সে ওই সিস্টেমের মধ্যে অ্যাক্সেস পারমিট করবে, তাছাড়া করবে না। এই জন্য ফায়ারওয়ালটা ইউজ করা হয় এই আমার ওয়েব সিকিউর রাখার জন্য, আমার এই নেটওয়ার্ক সিকিউর রাখার জন্য। আর এরপরে আমাদের যে ডাটা ট্রান্সমিশন হয়, সাপোজ আমার মূল সার্ভারটা ঢাকায় আছে, আর একটা সার্ভার সাপোজ আমার রাজশাহীতে আছে, তো এটা ব্যাকআপ সার্ভার বললাম। তো আমার যে ডাটা আছে ঢাকায় আছে আর রাজশাহীতে আছে। তো এখন আমি কি করব, যে সিলেট থেকে বা চিটাগাং থেকে আমি ট্রানজেকশন করব। তাহলে ট্রানজেকশন করতে হলে কি হবে, ওইখান থেকে ঢুকতে হবে। সাপোজ আমি সিলেট বা চিটাগাং থেকে ঢাকার সার্ভারে ঢুকতেছি, তো ঢোকার সময় আমি যখন ট্রানজেকশন করবো এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ফ্লো হচ্ছে। ওই ডাটা ফ্লোটা যদি প্লেন টেক্সট থাকে তাহলে হ্যাকার যদি এখান থেকে ডাটাটা নিয়ে যায় তাহলে রিডেবল হবে, তার কাছে পড়তে পারবে। তো এটা যাতে রিডেবল না থাকে এই জন্য এই সিস্টেমটাকে আমরা ডাটা ফ্লোর সময় এনক্রিপ্ট করে ফেলি। এনক্রিপ্ট করলে কি হবে, সে নর্মাল ল্যাঙ্গুয়েজে ডাটাটা পেলেও নর্মাল ল্যাঙ্গুয়েজে পাবে না, তখন সে কিছু স্পেশাল ক্যারেক্টার বা উল্টাপাল্টা জিনিস পাবে যেটা দিয়ে তার কোনো এই জিনিসটা কোনো কাজে লাগাতে পারবে না। তো সেই ক্ষেত্রে সে ডাটা পেলেও কোনো কিছু করতে পারবে না। কিন্তু আমার যদি প্লেন টেক্সটে ডাটাটা পেয়ে যায় তাহলে ওখান থেকে সে ওই জিনিসটা করে ওই কাজটা করে ফেলতে পারবে। রেগুলার আপডেট রাউটার ফার্মওয়্যার। রাউটার হলো এই কানেকশনের জন্য, নেটওয়ার্ক কানেকশনের জন্য একটা ডিভাইস লাগে রাউটার। এই রাউটারের আবার কিছু ওই আমি এখন একটা রাউটার কিনলাম, কিনে লাগাইলাম, ওটা আমার এখন আপডেট থাকলো, কিন্তু কিছুদিন পরে যেটা হয় কি, যেসব ম্যালওয়্যার থাকে সেটার জন্য এই রাউটারের ফার্মওয়্যার গুলো আবার আপডেট দেয়। এই আপডেট গুলো যদি আমরা না করি তাহলে আমাদের এটা ব্যাকডেটেড থেকে যাবে এবং লেটেস্ট যে ম্যালওয়্যার গুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাটাক করতে পারবে। তো এই লেটেস্ট ম্যালওয়্যার গুলো যদি অ্যাটাক করতে না পারে এই জন্য রাউটারের ফার্মওয়্যার গুলো আপডেট রাখতে হবে। রেগুলার আপডেট, কিপ সফটওয়্যার অপারেটিং সিস্টেম আপডেট, এগুলো আমি আগেও বলছি, আবারও বলতেছি এই জন্য যে মনে রাখার জন্য যে আমরা যাতে আমাদের এই সলিউশন গুলা, সিস্টেম গুলা, সফটওয়্যার গুলা, অপারেটিং সিস্টেম গুলা এগুলো যদি আপডেট করি তাহলে যেটা হয় যে আপডেটের কারণে প্যাচ আপডেট হয় এবং এই ভালনারেবিলিটি গুলা রিমুভ করার জন্য এই আপডেট গুলা দেয়। সেক্ষেত্রে আমাদের সিস্টেম সিকিউর থাকে। আবার আমরা যদি কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করি, তো অনেক সময় ওই সফটওয়্যার আপডেটের জন্য বা ভার্সন চেঞ্জের জন্য তারা আবার এরকম প্যাচ দেয়, অর্থাৎ আপডেট সলিউশন দেয়। এই আপডেট সলিউশন গুলো আমরা এই যদি ঠিক মতো ডিপ্লয় করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভালনারেবিলিটি গুলো কমে যায়। ওয়েবসাইট সিকিউরিটি ফর এন্টারপ্রেনার্স। এই ওয়েবসাইট, অনলাইন বিজনেসে তো আপনার ওয়েবসাইট লাগবে, যেমন হলো একটা নিজস্ব কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, তা না হয়ে আপনি ফেসবুকেও করতে পারেন বা অন্য মিডিয়া ইউজ করেও করতে পারেন। এখানে বলতেছে যে ইউজ এইচটিটিপিএস। দেখেন একটা থাকে এইচটিটিপি থাকে কিন্তু অনেক সময় ইউআরএল এ, আর যেটাতে এইচটিটিপিএস থাকবে সেটা হলো আপনার সিকিউর। সিকিউরড ওয়েবসাইট উইথ সিকিউরড শেল, এসএসএল সার্টিফিকেশন, আমরা এটা সার্টিফিকেশন নিতে পারি। নিলে সিকিউরড শেলের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটকে সিকিউরড করতে পারি। এই জন্য এসএসএল বা টিএলএস এই ধরনের কিছু সার্টিফিকেশন প্রসেস আছে যেগুলোর মাধ্যমে
আমাদের ওয়েবসাইটকে সিকিউর রাখা যায়। রেগুলার ব্যাকআপ, আমাদের যে ডাটাগুলো থাকে এগুলো যদি আদারওয়াইজ অ্যাটাক হয়, অ্যাটাক হয়ে একটা হতে পারে যে অ্যাটাক করে ডাটা ডিলিট করে দিতে পারে, অ্যাটাক হয়ে র্যানসমওয়্যার অ্যাটাক হতে পারে, আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারে, অথবা আদারওয়াইজ ওখান থেকে ট্রানজ্যাকশনও করতে পারে। তো এই যদি এই ডাটাগুলোর কোনো ডিজাস্টার হয় অ্যাটাকের ফলে, তাহলে সেটা যদি আপনি ব্যাকআপ রাখেন, তাহলে ওই ডাটাটা না থাকলেও আপনি ব্যাকআপ থেকে এই ডাটা নিয়ে ডাটা আবার নতুন করে বা সুন্দর করে আবার পরবর্তীতে ইউজ করতে পারবেন। তো এই জন্য আমাদের সেন্সিটিভ বা ক্রিটিক্যাল যে ডাটাগুলো আছে, সাধারণত এইসব ডাটাগুলোর রেগুলার ব্যাকআপ রাখা দরকার। প্রোটেক্ট প্লাগইন অ্যান্ড থিম, ইউজ ট্রাস্টেড সোর্সেস অ্যান্ড আপডেট রেগুলারলি। এই প্লাগইন যেগুলো থাকে বা থিম থাকে, সাপোজ প্রথমে যেটা হচ্ছে যে সফটওয়্যার বা অ্যাপস গুলো ইয়ের সময়, এই ডাউনলোড করার সময় আমাদের আসলে ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করা উচিত। যেমন যদি আমার এই আইওএস থাকে, তাহলে আইওএস এর এটাকে মনে হয় বলে অ্যাপ স্টোর, আর গুগল একটা বলে প্লে স্টোর। তো এই এই জিনিস এই জায়গাগুলো থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত, অন্যান্য ওয়েবসাইট থেকে না করা। এগুলা করে এবং এগুলাকে আপডেট রাখার জন্য, মানে এগুলোকে এই সিকিউর রাখার জন্য রেগুলার আপডেট করতে হবে। মনিটরিং টুল, এগুলাতে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলোর জন্য মনিটরিং টুলও পাওয়া যায়। যেমন এই যে ক্লাউড ফ্লারি বা এই যে সুকুরি, এই ধরনের কিছু সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যারগুলো যদি আমরা ইউজ করি, তাহলে এই সফটওয়্যারগুলো নিজেরাই মনিটর করে যে এখানে কোনো ম্যালাসিয়াস সলিউশন আসছে কিনা, এখানে হ্যাকার কোনো এই ট্র্যাক বা ট্র্যাক করার চেষ্টা করতেছে কিনা। এগুলো যদি করে সে তখন অটো রেসপন্স করে বা এটাকে আটকায় দেয়, বা অনেক সময় যে এগুলো ফ্লো করতে না পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই মেলাগুলো যাতে যেতে না পারে সেগুলোকে সে প্রোটেক্ট করতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের সলিউশন বা আমরা মনিটরিং টুল এগুলো ইউজ করতে পারি। প্রোটেক্টিং ফিনান্সিয়াল ট্রানজাকশন, সিকিউর পেমেন্ট গেটওয়ে। এই ট্রানজাকশন করার সময় আমরা যদি কার্ড ইউজ করি, তাহলে এই কার্ড ইউজ করার সময় আমরা যে পিসিআই, এটা হলো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্ট গেটওয়ে, এটা যেটা বলতেছিলাম যে যেসব অর্গানাইজেশন কার্ড প্রসেস করা থাকে, অর্থাৎ কার্ড পার্সোনালাইজেশন, কার্ড ম্যানুফ্যাকচার, কার্ডের ডাটা স্টোর, কার্ডের ডাটা আপডেট, কার্ডের ডাটা ট্রানজেকশন, এই কাজগুলো করে থাকে, তো তাদের জন্য এই পিসিআই এসএসসি একটা গাইডলাইন তৈরি করছে। তো আমরা যদি জানি যে এই কার্ড, সাপোজ আমি একটা ব্যাংকের কার্ড অথবা আমি অন্য কোনো একটা কার্ড ইউজ করতেছি, তো ওই কার্ড ইউজ করার সময় আমি দেখবো যে ওই কার্ড অ্যাকোয়াররা আর কার্ড প্রোভাইডাররা পিসিআই ডিএসএস অর্থাৎ পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড, এই রুলসটা কমপ্লাই করা আছে কিনা। যদি কমপ্লাই করা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কার্ডটা নিরাপদ। আর যদি কমপ্লাই করা না থাকে তাহলে এটার ক্ষেত্রে নিরাপদ যে না তা না, বাট রিস্কটা বেশি থাকে আর কি, এটা থাকলে রিস্কটা কমে আসে। এই জন্য এটা আমরা দেখে নিতে পারি যে পিসিআই ডিএসএস সার্টিফাইড কোম্পানির কাছ থেকে আমরা কার্ড নিচ্ছি কিনা। পিসিআই ডিএসএস এর আমার এই মানে রেগুলার আপডেট করে, এবং এই কার্ড ডাটা এনভায়রনমেন্টের উপরে যতগুলা সম্ভব এদের কাছে, এরা 320টা কন্ট্রোলের কথা আগেও বলছিলাম যে আছে। তো যারা এই সার্টিফাই হয়, পিসিআই ডিএসএস সার্টিফাই হয়, তাদের যেটা থাকতে হয় যে এই যে 320টা কন্ট্রোল আছে, এই কন্ট্রোল সবগুলো সবার জন্য প্রযোজ্য না। যেমন কার্ড যেটা আছে সেই কার্ডটা কি কি ধরনের কাজ করে, অর্থাৎ এই কার্ড তারা নিজেরা বানায় নাকি ভেন্ডর দিয়ে আউটসোর্সিং করে, তারপরে কোন কোন নেটওয়ার্কে চলে, সাপোজ এটা কিউ ক্যাশে চলে নাকি এটা এমএক্স এ চলে, সাপোজ আমার ভিসা নেটওয়ার্ক আলাদা, মাস্টার কার্ড নেটওয়ার্ক আলাদা, এমএক্স নেটওয়ার্ক আছে, এগুলো কোনটাতে চলে। তো সেগুলোর উপরে ডিপেন্ড করে এই যে যে প্রোভাইডারের কাছে যে কয়টা ফ্যাক্টর ইফেক্টিভ, সেই কয়টা ফ্যাক্টর যদি তারা কমপ্লাই করে থাকে, তাহলে আপনার এই কার্ডটা নিরাপদ। তাহলে আপনার এই সিকিউর পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে এই কার্ডটা ব্যবহার করা আমাদের সিকিউরড। তো এই জন্য এটা আমরা দেখতে পারি যে তারা পিসিআই ডিএসএস সার্টিফাইড কিনা।
তারপরে ফ্রড মনিটরিং, সেট আপ সিস্টেম টু ডিটেক্ট ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এই যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস ঘটতেছে কিনা এটা ডিটেক্ট করার জন্য আমরা বিভিন্নভাবে করে থাকি, ম্যানুয়ালি করতে পারি, এবং এখন হলো অটোমেটেড অনেকগুলো সিস্টেম পাওয়া যায়। আহ, যেমন এসআইএম নামে কিছু সিস্টেম আছে, আমি যে একটু আগে ফায়ারওয়ালের কথা বললাম, বা অনেক সময় ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আর ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, এরকম কিছু সিস্টেম পাওয়া যায়। তো সেগুলো যদি দেই তাহলে সেগুলোতে আবার একটা দেওয়ার পরে বিজনেস সেট আপ করতে হয় যে এখানে এই ধরনের ট্রানজেকশন গুলো হয় এবং এই টাইপের হলে সেগুলোকে আমরা পারমিট করব, আর এর বাইরে যদি হয় তাহলে সেটাকে আটকায় দেবো। তো সেই ক্ষেত্রে যদি কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আছে আমাদের, তাহলে ওই আইডিএস এবং আইপিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করার ফলে এটা যদি আইপিএস অর্থাৎ প্রিভেনশন সিস্টেম থাকে তাহলে এটাকে প্রোটেক্ট করতে পারে। আর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের টুল আছে, যে টুলগুলো ইউজ করে আমরা এই সিস্টেমটাকে মনিটরিং করতে পারি। ফ্রড মনিটরিং করলে যেটা হবে যে আমাদের সিস্টেমটা সিকিউর থাকবে। মানে ইনক্রিপশন, ইনক্রিপশনের কথা এটা বলতেছিলাম যে আমরা বিভিন্ন ভাবে ডাটাগুলোকে, এই যে টেক্সট বা প্লেন টেক্সটের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটে না রেখে এটাকে আদারওয়াইজ কনভার্ট করা, অর্থাৎ আমি এই ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে স্পেশাল ক্যারেক্টারে বা আদার ল্যাঙ্গুয়েজে যেগুলো রিডেবল না সেই ধরনের ইয়েতে নিয়ে গেলাম, নিয়ে গেলে যেটা হবে যে ওই ডাটা পেলে তাহলে এটাকে ইউজ করতে পারবে না। তো সেই জন্য আমরা ডাটা ফ্লোর সময় ইনক্রিপশন মেনটেন করে করলে আমাদের যে ফিনান্সিয়াল ডাটা থাকে সেই ডাটাটা লস হওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানজেকশন করার সময় যে ডাটা ফ্লো হবে সেই ডাটাগুলোকে ইনক্রিপ্ট করে পাঠাতে হবে, তাহলে আমার একটা সিকিউর থাকবে। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল সিকিউরিটি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাভয়েড সাসপিশিয়াস লিঙ্ক, ডোন্ট ক্লিক অন আননোন লিঙ্ক। অর্থাৎ আমি দেখলাম বা সুন্দর একটা জিনিস দিল, এই অ্যাট্রাকটিভ কিছু জিনিস দিল, ফেসবুক আমি স্ক্রল করতেছি, যে সব নিউজ ফিড আছে ফিডগুলো দেখা যাচ্ছে যে এই হ্যাকার কি করবে, যে তারা হচ্ছে সাইকোলজি বুঝবে সে কোন টাইপের ক্লায়েন্টকে টার্গেট করতেছে এবং সেই ক্লায়েন্ট সেন্সিটিভিটি, অর্থাৎ দুর্বল জায়গা কোনটা, সে কোন টাইপের জিনিস পেলে সেটাতে ইয়া করবে, ক্লিক করবে। তো সেরকম একটা জিনিস সে তৈরি করলো, তৈরি করে তার ভিতরে ম্যালাসিয়াস কোড দিল, দিয়ে তারপরে পাঠিয়ে দিল, অর্থাৎ তার ভিতরে লিঙ্ক বা ফিশিং লিঙ্ক দিয়ে দিল, দিয়ে তখন আমরা যখন ওইটার উপরে ক্লিক করব তখন কি হবে, যে ওই ম্যালাসিয়াস কোডটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে ওইটা আমাদের সিস্টেমে ঢুকে যাবে এবং অ্যাটাক করবে। তো এই জন্য মানে স্ট্রেঞ্জার অথবা আননোন অথবা সাসপিশিয়াস এইসব লিঙ্ক বা এই ধরনের অ্যাট্রাকটিভ জিনিসে আমাদের ক্লিক না করাই ভালো। এগুলো করলে যেটা হয় যে সমস্যা হতে পারে, কিন্তু আমি যদি করিও তাহলে করার আগে একটু দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে করলে আমার এই সমস্যাগুলো হবে না। সিকিউর অ্যাকাউন্ট, ইউজ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা হলো অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু আমি এই দুটো জিনিসই ফেসবুকের ক্ষেত্রে বলছি, যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের কিভাবে সেট করতে হয় বা কিভাবে কাজ করে। তো ওইটা এরকম সেট করে দিলে যেটা হবে যে ওই ওটিপি ছাড়া কেউ এটাকে ওপেন করতে পারবে না, এই জন্য টু ফ্যাক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন অবশ্য টু ফ্যাক্টর না মাল্টি ফ্যাক্টর পাওয়া যায়। সাপোজ আমি একটা পাসওয়ার্ড ইউজ করতেছি, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, আমার ইমেলে একটা গেল, মোবাইলে একটা গেল, দুইটা গেল, আবার এর সঙ্গে আমি একটা থাম ইমপ্রেশন বা আইরিশ মানে বিভিন্ন মিডিয়া ইউজ করে আমি যতগুলো মিডিয়া ইউজ করে অ্যাক্সেস করব আমার সিস্টেমে হ্যাক করাটা তত জটিল হবে। আমি যদি দুটো ফ্যাক্টরের জায়গায় তিনটা ফ্যাক্টর দিয়ে দিই তাহলে হ্যাকার ওখানে হ্যাক করতেই পারবে না, বা করতে গেলে তাকে যে পরিমাণ শ্রম দিতে হবে সেটা সে দিতে রাজি হবে না, তখন সে অন্য সহজটাতে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি সিকিউর থাকবেন। এই জন্য টু ফ্যাক্টরের পরে আরো বেশি যদি সিকিউর করতে যান সেক্ষেত্রে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা যেতে পারে। মনিটরিং ফর ইম্পারসোনেশন, রিপোর্ট ফেক প্রোফাইল আর পেজ ইমিডিয়েটলি। অনেক সময় দেখবেন যে ফেসবুকে কি শেষ বিকেলের আলো, তো যে এটা ওপেন করছে তার কি নাম নেই, তো সে তাকে এটা দিয়ে কেন ওপেন করতে হবে। তো এরকম হলো বিভিন্ন যে ইম্পারসোনেশন ওয়েতে এগুলো ওপেন করে। আবার যেমন একটা নাম বললাম, অনেকে আরো অনেক অ্যাট্রাকটিভ নাম দিতে পারে, দিলে আবার
ভালো হতে পারে, আবার কারো কিছু 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 সাইকোলজিক্যাল ইস্যু থাকে। সাপোজ একজন বডি বিল্ডার আছে, তো তার সে ওই টাইপের ওয়েবসাইট পাইলে সে ওইখানে এক্সেস করতে চাবে। কারো হয়তো সুন্দর ছবির প্রতি ফ্যাসিনেশন থাকতে পারে, তাহলে সেখানে সুন্দর ছবি দিতে পারে। তো এই জন্য এরকম ভাবে বিভিন্ন ভাবে এই ইম্পারসনেশন অর্থাৎ ডিসগাইজ করে আর ফেক অ্যাকাউন্ট ওপেন করেও আপনাদের কাছ থেকে ইনফরমেশন লিক করতে পারে। তো এটা যাতে না করতে পারে এই জন্য এগুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে। এরপরে ধরেন অ্যাক্সিডেন্ট ঘটেই গেল, যদি অ্যাক্সিডেন্ট শেষ পর্যন্ত ঘটে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে হলো ইনসিডেন্ট যদি ঘটে যায় তাহলে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান থাকতে হবে। ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানটা কি? যে এইখানে ৪টা স্টেপ দেওয়া আছে, যে একটা প্রিপারেশন, ডিটেকশন, রেসপন্স, রিকভারি। মানে যদি ইনসিডেন্ট হয়ে যায় তাহলে আপনি একটা প্রিপারেশন থাকতে হবে কি জন্য, যে সেটাকে কি ধরনের ইনসিডেন্ট হয়েছে এবং সেটাতে আপনি কিভাবে রেসপন্স করবেন এবং সেই ইনসিডেন্ট থেকে আপনি আপনার সিস্টেমটাকে কিভাবে রিকভার করবেন। প্রিপারেশনের ভেতরে কি আছে, যে ডেভেলপ অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স টিম, অর্থাৎ আপনার যে ম্যান পাওয়ার অ্যাভেলেবেল আছে তার ভিতর থেকে আপনি এই ইনসিডেন্ট রেসপন্স করার মতো যথেষ্ট এক্সপার্ট নিয়ে আপনি একটা ইনসিডেন্ট রেসপন্স টিম করতে পারবেন। এটা কোম্পানির বা অর্গানাইজেশন বা এন্টারপ্রেনারের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে এই টিমটা হবে, কতজন লোক রাখতে হবে এবং কি ধরনের লোক থাকলে এটা কাজটা ভালোভাবে করতে পারবে। তো আবার এটার অনেকগুলো ইস্যু আছে, যেমন আপনি এই কি ধরনের সমস্যা হলে সেটাকে কিভাবে করবেন, এগুলো ডিটেল প্ল্যান থাকে। তো এই টিম তৈরি করে এটা প্রথমে হলো টিম থাকতে হবে, কারণ যদি এমন হয় যে ইনসিডেন্ট একটা ঘটে গেল, ঘটার পরে আমরা কি করব, যদি কোনো প্ল্যান না থাকে তাহলে কিন্তু আমরা এই যেটা বলে যে আমরা আহ, এটাকে কি বলা হয়, মানে প্রপারলি কাজ করতে পারবো না, মানে আমরা বিভ্রান্ত হয়ে যাব, আসলে কি করতে হবে ডিসিশন নিতে পারবো না। এই ডিসিশন নেওয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করে ঠিক করে রাখতে হবে। ক্রিয়েট এ কমিউনিকেশন প্ল্যান ফর ব্রিচেস, যদি ব্রিজ হয় তাহলে ব্রিজটা কোনো না কোনো জায়গায় হয়তো কখনো ধরা পড়তে পারে, নাও পড়তে পারে। যদি ধরা পড়ে তাহলে তো ভালো, তো এটা যাতে ধরা পড়ে সেই জন্য সেরকম যেটা বলতেছিলাম যে মনিটরিং টুল রাখতে পারেন, বা মনিটরিং মানুষও থাকতে পারে, টুলও থাকতে পারে। টুল থাকলে টুল ইউজের জন্য তো মানুষ লাগবে। যাই হোক, এখানে আমরা ওই যে এই পিপিটি বলি যেটা আর কি, পিপল প্রসেস টেকনোলজি, পিপলটাই হলো ফার্স্ট, পিপল না থাকলে বাকিগুলোর কোনো ভ্যালু নেই। তো এই ইনসিডেন্ট হয়ে গেলে সেই ইনসিডেন্ট থেকে রেসপন্স করার জন্য আমাদের এইটা কমিউনিকেশন প্ল্যান থাকতে হবে, অর্থাৎ ইনসিডেন্ট যে হয়েছে বা একটা ডিজাস্টার হয়েছে এটা ডিক্লেয়ার করার একটা মানে ডিসিশন ট্রি থাকতে হবে। ডিসিশন ট্রি অনুযায়ী কোন ধরনের ডিজাস্টার হলে কে ডিক্লেয়ার করবে, সেটার একটা রিটেন একটা ইয়ে থাকতে হবে, এই ডকুমেন্ট থাকতে হবে। তাহলে কি হবে, যে এটা সেই স্মুথলি সে কাজটা করতে হবে। না হলে আসলে দায়িত্বটা কে নেবে, একজন আরেকজনের ঘাড়ে চাপাবে এবং এটা কোনো রেজাল্ট আসবে না। আচ্ছা, তারপরে কি হবে, ক্রিয়েট কমিউনিকেশন, আর এই যে কমিউনিকেট করতে হবে, যে বললেন সাপোজ এমডি করলো নাকি জিএম করলো, ডিক্লেয়ার করলো যে এটা এখন ডিজাস্টার অবস্থা, যে অমুক আমার সাইবার সিকিউরিটির হেডরে ডাকো অথবা আইটির হেডরে ডাকো, তাকে বলো এটা এইভাবে এটা এই সমস্যা হচ্ছে, এটাকে ঠিক করে দাও। অথবা আপনি অনেক সময় কাজ করতে পারতেছেন না, আইটি ডিভিশনে ফোন করে দিলেন যে হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে, এটা একটু ঠিক করে দেন। এটাও একটা এই ধরনের হতে পারে। তারপর হলো ডিটেকশন, মনিটর ফর আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, যদি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখেন তাহলে সেটা অবশ্যই এক্সপার্টকে রিপোর্ট করে দেবেন, অর্থাৎ এক্সপার্টিজের হেল্প নেবেন। ইউজ অটোমেটেড থ্রেট ডিটেকশন টুল, একটু আগে বলতেছিলাম যে অটোমেটেড থ্রেট ডিটেকশন টুল আপনারা বানায়ও নিতে পারেন, অথবা এক্সপার্টিজ না থাকলে মার্কেটে অ্যাভেলেবল প্রচুর টুল পাওয়া যায়, সেখান থেকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি টুল কিনে নিয়ে এটাকে ইউজ করতে পারেন। তারপরে রেসপন্স, সাপোজ একজনের একটা পিসি অ্যাটাক হয়ে গেল, অথবা আমার রাজশাহী রিজনে অ্যাটাক হলো, তাহলে আমি কি করব, রাজশাহী রিজনটাকে আইসোলেট করে ফেলবো, যাতে আমার এটা অন্যান্য ঢাকা বা এই চিটাগাং, সিলেট এদের সঙ্গে কানেকশন থাকে। তো এই জন্য অনেক সময় এগুলোকে সিস্টেমকে আইসোলেটেড করে দিতে হয়। আর নোটিফাই স্টেক হোল্ডার অ্যান্ড মেম্বার, নোটিফিকেশনের ক্ষেত্রেও আহ, পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমি হইলো আর ঠাস করে নোটিফিকেশন করে দিলাম,
তাহলে কি হবে, একটা প্যানিক তৈরি হবে। তাহলে এটা প্যানিক যাতে না তৈরি হয়, তাহলে অল স্টেক হোল্ডারকেই যে জানাইতে হবে তা না। এখানে আমার ওই ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানে বলা থাকবে যে আসলে এই নোটিফিকেশনটা কোন কোন স্টেক হোল্ডারকে কোন সিচুয়েশনে কিভাবে আপনি কমিউনিকেট করবেন এবং কোন মেম্বারকে করবেন। এরপরে যেটা আসলো সেটা হলো রিকাভারি। রিকাভারিটা কি, যে ডিজাস্টার হয়ে গেলে আপনার ওইটাকে রিস্টোর করতে পারেন, ওই ডাটাটাকে ঠিক করে আবার ইউজ করতে পারেন, অথবা যদি একেবারে ওটাকে সম্ভব না হয় তাহলে আমার যদি ব্যাকআপ থাকে তাহলে সেই ব্যাকআপ থেকে ডাটা নিয়ে নতুন করে ইনস্টল করে তারপরে এটাকে ইউজ করতে পারেন। করার আগে অবশ্যই আপনার ইনফেক্টেড সিস্টেমটাকে ক্লিন করে নিতে হবে অথবা নতুন একটা সিস্টেমে এটা করতে হবে। ইমপ্রুভ ডিফেন্স টু প্রিভেন্ট রিকারেন্স, অর্থাৎ যে ঘটনাটা ঘটলো এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে তার একটা প্রোটেকটিভ ব্যবস্থা নিতে হবে। তো এই জন্য ইনসিডেন্স রেসপন্স প্ল্যানে যেটা থাকবে যে ডিটেকশনটা, যে আসলে প্রবলেমটা কি হয়েছিল, যে প্রবলেমটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে সেই ডিটেকশনের এগেনস্টে আমরা প্রোটেকশন নিতে পারবো। আর যদি ডিটেক্ট করতে না পারি তাহলে সে কি প্রোটেকশন নেব? তাহলে হয় আমার সবগুলো নিতে হবে, সবগুলো তো সম্ভব না। এই জন্য ডিটেকশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং এই ডিটেক্ট করার পরে আমার যে সিস্টেম আছে এই সিস্টেমে যাতে আবার ওই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য যেসব প্রোটেকশন নেওয়া দরকার সেসব প্রোটেকশন আমাদের নিতে হবে। এই হলো আমাদের ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান। কোলাবোরেশন অ্যান্ড রিসোর্সেস, এসব ক্ষেত্রে আমরা সাপোজ এতক্ষণ বললাম ইনসিডেন্ট টিম করতে হবে, কিন্তু টিম করার যদি লোকই না থাকে, আমাদের যদি এক্সপার্ট না থাকে তাহলে কি করবেন? পার্টনার উইথ সাইবার সিকিউরিটি ফার্ম। সাইবার সিকিউরিটি ফার্ম যারা আছে, যারা রিকভারি করে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের হেল্প নিতে হবে। লিভারেজ ন্যাশনাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, অর্থাৎ বিজিডি ই গভর্নমেন্ট সার্ট কম্পিউটার ইনসিডেন্স রেসপন্স টিম, এটা বাংলাদেশ সরকারের একটা টিম আছে, এটাকে আমরা বিজিডি ই গভর্নমেন্ট সার্ট বলি। এই সার্টের কাছে আমরা হেল্প নিতে পারি, তারা প্রফেশনালি এই কাজগুলো করে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এক্সপার্টিস এবং প্রফেশনাল হেল্প দিতে পারে। আর এর বাইরেও আপনাদের জানাশোনা যারা থাকবে, জানা নিজের একেবারে জানা না থাকলে যার জানা আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। করে কি করবেন, আপনার এইসব প্রফেশনাল হেল্প যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হেল্প নিতে হবে। তো এটা কি, কোলাবোরেশন উইথ এক্সপার্টের সাথে যোগাযোগ করে হেল্প নিয়ে এই মানে সিস্টেমটাকে রিকভার করতে হবে। এরপরে মেম্বার সাপোর্টের প্রথমটা হলো যে প্রোভাইড সাইবার সিকিউরিটি টেমপ্লেট অ্যান্ড গাইডলাইন। সাইবার সিকিউরিটি মেনটেন করার জন্য কিছু গাইডলাইন আছে, যেমন আমি যেটা বললাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 23, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 18 ছিল, এটাকে আপডেট করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 করছে। তো আমরা যদি ওইটা দেখি তাহলে ওখান থেকে একটা গাইডলাইন পাবো। বাংলাদেশ ব্যাংকের যেমন একটা গাইডলাইন আছে, আইটি সিকিউরিটি গাইডলাইন, তারপরে আইটি সিকিউরিটি পলিসি আছে গভর্নমেন্টের, এগুলো আমরা ইউজ করতে পারি। এর বাইরে হলো ইউরোপের জিডিপিআর, এই ডাটা প্রোটেকশন রুল, তারপরে আমেরিকায় সিমিলারলি একটা জিনিস করছে সেটা হলো ক্যালিফোর্নিয়া অ্যাক্ট। আর এশিয়ান এই ডাটা প্রোটেকশন অ্যাক্ট, এটাও আলাদা একটা সম্ভবত হয়েও গেছে। এরকম বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে ইগুলা আছে, গাইডলাইন গুলো আছে, আমরা এগুলো অনেকে এনআইএসটি আমেরিকান এটাও ইউজ করে। তো আমি আবার যেমন ওই যে বলছিলাম ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আইএসএমএস, এটা হলো একটা খুব ভালো স্ট্যান্ডার্ড গাইডলাইন। এটা যারা ইউজ করে, এটা হলো ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা গাইডলাইন, এটাও ইউজ করতে পারে। রেগুলার আপডেট অন ইমার্জিং থ্রেট, এই যে ইমার্জিং থ্রেট এটা খুবই ডেঞ্জারাস এবং এটা থেকে বাঁচতে হলে এটা সম্পর্কে জানতে হবে। আমরা যদি থ্রেট গুলো নাই জানতে পারি তাহলে এটা সম্পর্কে ব্যবস্থা নিতে পারবো না। প্রথমে প্রোটেকশন নিতে হলে আগে ডিটেক্ট করতে হবে, আগে আমার থ্রেট সম্পর্কে নলেজ গেইন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বোঝার পরে আমরা এটার এগেইনস্টে ব্যবস্থা নিতে পারবো। টুলস অ্যান্ড রিসোর্সেস, সাইবার সিকিউরিটি টুলস, যেমন এই টুলের কথা বলতেছিলাম, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অ্যান্টিভাইরাস যেমন আছে কাসপারস্কাই, নর্টন,
এই বিট ডিফেন্ডার, এগুলো আমরা কি করতে পারি এন্ড ইউজারদের ক্ষেত্রে বা আমরা পুরো সিস্টেমের ক্ষেত্রে এই অ্যান্টিভাইরাসটা দিলে যেটা ট্রানজেকশন করতে হয়, তো সেগুলোর ক্ষেত্রেও যেমন এই যে ক্লাউড ফায়ার বা সুকুরিয়া এই ধরনের কিছু সলিউশন পাওয়া যায়। এই সলিউশন গুলো ইউজ করলে তারা এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল পাওয়া যায়। তো এগুলো দিয়ে আমার ওই ওয়েবসাইটকে সিকিউর রাখা যায়। পাসওয়ার্ড তো একটা জটিল সমস্যা, আমার পাসওয়ার্ড ইউজ করতে এত বড়, আমি যেটা বলতেছিলাম যে 12 ক্যারেক্টার প্লাস ইউজ করলে ভালো। আর আগের ইয়েতে আমি একটা দেখাইছিলাম যে গ্রিন জোন, যারা গ্রিন জোনে থাকে তাদের কখনো হ্যাক হবে না। ওই অর্থাৎ গ্রিন জোনে যে পাসওয়ার্ড গুলো ছিল সেটা হলো আমার ক্যারেক্টার, আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, ডিজিট, এগুলো ইউজ করে যদি আমি 12টা সব মিলায় করি তাহলে যেটা হবে যে এটা সহজে হ্যাক করতে পারবে না। দেখ, এগুলো মেনটেন করা অনেক জটিল। তো এই জটিলতাটা নিরসন করার জন্য এই কিছু প্রফেশনাল বা বিজনেস মাইন্ডেড যারা আছে তারা যে লাস্ট পাস বা ড্যাশলেন এই ধরনের কিছু পাসওয়ার্ড মেইনটেনেন্স সফটওয়্যার তৈরি করছে। তো এগুলো অনেকে ইউজ করে, বাট আমার কথা হলো যে এগুলো আছে একেবারেই সম্ভব না হলে এগুলো ইউজ করা যেতে পারে বেটার। এটাও তো মানে তাদের কাছেও তো এই জিনিসগুলো স্টোর থাকে, আবার ওটাও অনেক সময় ভালনারেবল হয়, বাট এগুলোকে প্রপারলি ইউজ করতে পারলে এগুলো সিকিউরলি ইউজ করা যায়। এখন যেভাবেই করি না কেন আসলে বিষয়গুলো জানতে হবে এবং জেনে সুন্দরভাবে এগুলোকে ইউজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে মাইন্ড সেট করতে হবে এবং মাইন্ড সেটের সঙ্গে সঙ্গে আমার এই জিনিসগুলো জানতে হবে। যদি আমি জানতে আর বুঝতে না পারি তাহলে আসলে প্রোটেকশন নিতে পারবো না। তো এই জানার জন্য আমাদের ট্রেনিং দরকার। ট্রেনিং দরকার, আমরা এই যে অনলাইন এন্টারপ্রেনার থেকে ট্রেনিং দিচ্ছি, তারপরে আপনারা এর বাইরেও ট্রেনিং নিতে পারেন। কিছু অনলাইন ভার্সন আছে, কিছু অনলাইনে ট্রেনিং প্রোভাইডার আছে, যেমন কোর্সেরা। কোর্সেরা হলো আপনার অনলাইন প্ল্যাটফর্ম, তারা কিছু ফ্রি দেয় আর পেইড আছে, ভালো ভালো ইগুলো আছে সেগুলো পেইড আছে। ওখান থেকে আপনি ট্রেনিং নিতে পারেন। এই যে উদ্মে লোকাল সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ হয় যেগুলো, সেগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন, যেমন আমাদের এটাতে অনেকে পার্টিসিপেট করতেছেন। এইভাবে আপনার ট্রেনিং করে স্কিল আপডেট করবেন, আপডেট করে আপনারা সিকিউর থাকবেন। অ্যাডভান্স সাইবার সিকিউরিটি মেজার্স, ওগুলো তো হলো নর্মাল মেজার্স। এরপরে যদি আরো বেশি সিকিউর হতে চান তাহলে এই জিনিসগুলো করতে হবে, যেমন ডাটা ইনক্রিপশন। ডাটা ইনক্রিপশনের জন্য বলতেছিলাম যে সিকিউর সেন্সিটিভ কাস্টমার অ্যান্ড বিজনেস ডাটা, যে ডাটাগুলো ফ্লো হয় বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, এগুলো ফ্লো করার সময় যদি আমরা ইনক্রিপ্ট করে পাঠাই তাহলে হ্যাকাররা এটা ক্র্যাক বা হ্যাক করলেও এই ডাটা নিয়ে কোনো কাজে লাগাইতে পারবে না। এন্ড পয়েন্ট সিকিউরিটি প্রোটেক্ট ডিভাইস ইউজ বাই এমপ্লয়ি অ্যান্ড মেম্বার, তারা আমার বিজনেসের ক্ষেত্রে এমপ্লয়ি আছে আর অথবা বোর্ড অফ ডিরেক্টরস আছে অথবা টপ ম্যানেজমেন্ট আছে, যারাই থাকুক না কেন তাদের যে ডিভাইস আছে যেগুলো ইউজ করে সেই ইউজারদের ক্ষেত্রে আমাদের এন্ড পয়েন্ট সিকিউরিটি রাখলে এইসব ম্যালাসিয়াস কোড আসলে তাদেরকে সে ডিটেক্ট করে। অনেক সময় ডিটেক্ট প্রোটেক্ট করে, আবার অনেক সময় প্রোটেক্ট করতে পারে না, ডিটেক্ট করে মেসেজ দেয়, দিলে আমরা যদি ওটা প্রোটেকশন হয়ে যায় তাহলে ভালো, না হলে এটা করতে হবে কি যে এটার যে এক্সপার্ট আছে তাকে জানাইতে হবে, আর তার হেল্প না, এক্সপার্টিজের হেল্প নিতে হবে, হেল্প নিয়ে এটাকে প্রোটেক্ট করতে হবে। এটা হলো জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল। এটা হলো মোটামুটি সিকিউরিটি ধরে নিলাম, করলাম, বললাম বা আমি খেয়াল করলাম, কিছু করলাম না, ভালোভাবে করলাম বা এই ধরনের ইস্যু। কিন্তু জিরো ট্রাস্ট মডেলটা হলো এমন একটা মডেল যে আমি সহজে কোনো কিছু বিশ্বাস করবো না, কিছুই বিশ্বাস করবো না। ইনফ্যাক্ট মানে জিরো ট্রাস্ট, কোনো ট্রাস্টই নেই, কিছুই বিশ্বাস করবো না। তাহলে কি হবে? বিশ্বাস না করলে তো আসলে হবে না, কিছু একটা তো করতে হবে। সেটার ক্ষেত্রে কি ভেরিফাই এভরি অ্যাক্সেস রিকোয়েস্ট রিগার্ডলেস অফ অরিজিন, মানে এটাকে প্রথমে কোনোটাই বিশ্বাস করব না, তারপর যাচাই বাছাই করব, যাচাই বাছাই করার পরে যেটাকে ভালো মনে হবে, বিশ্বস্ত মনে হবে, সেটাকে আমি পারমিশন দেব। এই মডেলটাকে আমরা বলতেছি জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল। রেগুলার সিকিউরিটি অডিট, এইসব ঘটনার পরেও আমার সিস্টেম ঠিক আছে কিনা, আমার এই রেগুলেটরি রুলস এর কমপ্লাই করি কিনা, আমি সবকিছু ঠিক মতো মেনে করি কিনা, আমার নিজের ক্ষেত্রে নিজে অনেক সময় খেয়াল করতে পারি না। আমি হয়তো মনে করতেছি যে আমি সবকিছু নিয়ম ঠিকঠাক মতো মেনেই কাজটা করতেছি, বাট অন্য একজন এসে যখন দেখবে তখন তার চোখে ধরা পড়বে যে না, আপনি করার সময় এই জিনিসটা ভুল করছিলেন।
তো সেই ক্ষেত্রে কি করতে হয় যে আমরা যদি conduct periodic review and identify vulnerabilities, আমরা যদি রেগুলারলি অডিট করাই তাহলে অডিট করলে অডিটরের হাতে সাধারণত ওই জিনিসগুলো ধরা পড়ে। আর অডিটররা এই সব ক্ষেত্রে এক্সপার্ট হয়ে থাকে। আবার ধরেন যে একজনকে ধরে এনে অডিট করাই দিলাম তা না, অডিটের ক্ষেত্রে ইউজারদের চেয়ে অডিটরদের অনেক বেশি এক্সপার্ট হতে হয়। তো এইসব এক্সপার্ট অডিটর দিয়ে আমরা যদি অডিট করাই রেগুলারলি, একটা পিরিয়ডিক ইন্টারভ্যালে, সাধারণত ওয়ান্স ইন এ ইয়ার বলা হয়, কিন্তু যেসব সিস্টেম আরো বেশি ভালনারেবল সেগুলো বছরে একবারের বেশি করা উচিত। অডিট করায় আমরা যদি অডিটের ফল্ট গুলোকে অ্যাড্রেস করি তাহলে এখানে সিকিউর থাকা যাবে। আর তারাও দেখবে যে আমরা রেগুলেটরি কমপ্লায়েন্স বা নিয়ম কানুন যেটা আছে এটা মেনে ঠিকভাবে করতেছি কিনা। যদি করি তাহলে আমরা সিকিউর থাকবো। কল ফর অ্যাকশন, এতক্ষণ যা দেখলাম, জানলাম, শুনলাম, সেগুলা কিভাবে কি করব। অ্যাডপ্ট সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস, ইমপ্লিমেন্ট স্ট্র্যাটেজিস ডিসকাস টুডে। আমরা আজকে যেগুলো আলোচনা করলাম, আজকে মোটামুটি আমাদের বেসিক পুরো জিনিসটাই মানে একদম প্লেনলি ডিসকাস করা হয়েছে। তো আপনারা যদি আজকের যে ডিসকাশন আছে এটা কিছুটা বুঝতে পারেন এবং মেনটেন করতে পারেন, তাহলে আশা করা যায় যে একটা মিনিমাম লেভেলের সিকিউরিটি আপনারা মেনটেন করতে পারবেন। এই কল ফর অ্যাকশন, অ্যাকশনটা কি, যে আজকে আমাদের যেসব আলোচনা হলো এইসব আলোচনা যদি আমরা মেনে চলি তাহলে আপনারা সিকিউর থাকবেন ইনশাআল্লাহ। জয়েন দ্য সাইবার সিকিউরিটি মুভমেন্ট, পার্টিসিপেট দ্য বিওইএস অর্থাৎ বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের যে সাইবার সিকিউরিটি ইনিশিয়েটিভস আছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করবেন, থাকবেন, বিওইএস সঙ্গে থাকবেন, স্টে আপডেট, ফলো বিওএস রিসোর্স হাব ফর দ্য লেটেস্ট ইনফরমেশন। এগুলোর মাধ্যমে আপনি সবসময় এগুলো আপডেট থাকবেন। তো এই হলো মোটামুটি আজকের ডিসকাশন ছিল। আপনাদের এরপরে কোশ্চেন অ্যান্সারে এখানে না গিয়ে আমার মনে হয় ইয়েতে চলে যাই, শেয়ার বন্ধ করে দেই, দিয়ে স্টপ প্রেজেন্টিং। আজকে কতজন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাজিয়া সুলতানা খুলনা থেকে বলছি। স্যার, আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট। মানে এতদিন যে সেশন আমরা প্রতিদিন করেছি, কিন্তু আজকেরটা সত্যি আমাদের জন্য খুবই একটা উপযোগী ছিল। এর ভিতরে আমি বেশ কিছু প্রশ্ন স্যার, আমাদের মোবাইলে প্রায় দেখি জিমেলে বিভিন্ন ধরনের আসে, জিমেল আছে। ইমেল, মাঝে মাঝে জিমেলে, হ্যাঁ জিমেলে ঠিক আছে, বিভিন্ন ধরনের মেসেজ আছে, যে আছে। ধারে লেখা থাকে যে যে ফান্ডিং করছি, আবার দেখা যায় যে আপনি নক করেন, আপনি এতটা পেয়েছেন, আপনি ভাগ্যবতী, আপনি এটাকে ভিতরে ঢুকলে আপনি এই করেন, আপনি এই পাবেন। এই ধরনের যে এগুলো আছে, আমরা তো আসলে অনেক সময় দেখা যায় বুঝি না, দেখা যায় ওটাকে করে ফেললাম। এগুলোই আপনি স্পাম গুলোকে অ্যাভয়েড করবেন সবসময়। আপনার যদি তারপরে দেখা যায় স্যার, স্যার তারপর দেখা রোবট জুয়েলিক্স প্রায় দেখি একটা দেয়, মানে কি বলে, মেসেজ দেয়। বিভিন্ন ধরনের মেসেজ আছে স্যার। এই মেসেজ গুলো যেরকম বিশেষ করে দেখা যায় যে ফান্ডিং আপনি এটা করেন, আমার এত টাকা আছে, আপনি ফান্ডিং আপনাকে দেব, এই করবে, সেই করবে, এই সেই ধরনের বিভিন্ন ধরনের আসে। এগুলো তাহলে সবই হ্যাঁ, মানে ফেক? আপনি যদি রিয়েলি সোর্সটা না জানেন, সাপোজ যে পাঠাইছে সেটার যদি সোর্স জানেন, সাপোজ বাংলাদেশ ব্যাংক থেকে কথার কথা, অথবা এই ধরনের কোনো রেগুলেটরি অথরিটি পাঠাইছে, তাহলে সেটা ঠিক আছে। আবার করে কি, ওই হ্যাকাররা অনেক সময় ওই ডিসগাইজ করে, মানে ফেক ওয়েব ক্রিয়েট করে বা ফেক ইমেল ক্রিয়েট করে। তো ফেক ইমেল ক্রিয়েট করে ওইটার মাধ্যমে আপনার আপনাদেরকে করতে পারে। কাজেই এগুলা আসলে মানে মেইন যে জিনিসটা সেটা হলো কেয়ারফুল থাকতে হবে, মানে জানতে হবে জিনিসগুলো, দেখে বুঝতে পারতে হবে। আপনি যত বুঝতে পারবেন তত থাকবেন আর কি, নিরাপদ থাকবেন। আমাদের এই জন্যই একই জিনিস আমরা বারবার বারবার। বলতেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা জিনিস
যে আমাদের যে জিমেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে মেসেজ গুলা আসে জিমেলে, আমাদের যদি আসলে না জানি যে উনি আমাদেরকে করছে, জি। সেইগুলো আমরা ওপেন করব না। না, না, না। না জানি যতই আসুক। আমাদের অপরিচিত কোনো ইমেল আমরা যারা ক্লিক করে করে ওপেন তারা করব। তো সাইকোলজি স্টাডি করে, বুঝছেন? যে জি, আপনাকে কিভাবে আকর্ষণ করা যাবে এই ধরনের ওই থাকবে। আবার ধরেন এই মার্কেটে করে যে আপনি এত ঘন্টায় ৳২,০০০ সেলারির একটা পাইছেন, চাকরি পাইছেন। হ্যাঁ? জি, জি। যে এটা এখন কি করবেন যে আপনি এখানে ঢুকে আপনার এইসব ডাটা দেন। ডাটা দিলে ডাটা সোজা তাদের কাছে চলে যাবে। চলে গেলে স্যার এটা হুম, ওটা তো বেশিরভাগ দেখি মেক ডিজাইন ব্যাগস একটা আছে। হুম, উপরে লেখা থাকে ওটা সারাক্ষণ আমার মোবাইলে দেখে আসে। আমি একদিন একটু দেখছিলাম কি জিনিস? আনসাবস্ক্রাইব ওরা বা ব্লক এগুলো করে দেবেন। এসব। এটা আরেকটা জিনিস স্যার যারা যে ব্লগার মানে যে আমরা তো কুকিং এর পরে বিভিন্ন ধরনের রেসিপি ওরা করে, প্রোভাইড করে। জি, তো জি। ওগুলোকে আমরা ক্লিক করলে আমাদের সমস্যা হবে? না, না, কুকিজ সবসময় সমস্যা হয় না। বাট দেখে শুনে করাই ভালো। কুকিজ যেটা হয় যে ওই আপডেট গুলা থাকে, আসে, দেয়। হ্যাঁ, ওনারা যেটা এটা আপডেট যদি করে মানে থাকে, রেসিপি করে সেইগুলো আমাদের এসে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা হচ্ছে যে ওইটা যদি ট্রাস্টেড সোর্স হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আননোন হলে ও তো কুকি না, বেসিক্যালি ম্যালওয়্যার দিচ্ছে। এজন্য আননোনটা করবেন না। জানা জানে আপনি ধরেন যে আপনি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে ঢুকছেন। আপনি যদি এনশিওর হন যে এটা গ্রামীণ ফোনের ওয়েবসাইট তাহলে সমস্যা নেই। সাপোজ আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকছেন, তাহলে ঠিক আছে। এরকম জানা জিনিসের ভিতরে ঢুকছেন তাহলে ঠিক আছে। আর তুই যে যেটা বলতেছিলাম যে ঢোকার সময় আপনি এই যে উপরে যে টপে বামে যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা দেখে নেবেন যে ওইখানে ওই তালাটা লক করা আছে কিনা বা এইচটিটিপিএস আছে কিনা। এসটা দেখে নেবেন। এসটা থাকলে আপনি বুঝবেন যে না ওটা সিকিউর। আর ওই সাধারণত যেগুলা ফেক সেগুলাতে এসএসএল সার্টিফিকেট প্রোভাইড করে না। কাজে যেটা সার্টিফাইড না সেটা আপনার ফেক। ফেক হলে তো ফেকটাকে সার্টিফিকেশন দিবে না। সার্টিফিকেশন যেটা পাইছে মানে ওটা ঠিক আছে। এজন্য আমাদের এই যে এসএসএল, টিএলএস এসব সার্টিফিকেট ইউজ করি। তারপরে আর কেউ এরকম কোনো একটা হলো যে আজকে যেটা আমরা আলোচনা করলাম এই আলোচনার উপরে আপনার আর কিছু জানার আছে কিনা? নেক্সট আরো ২টা ক্লাস আছে। এই ক্লাসগুলোতে আপনাদের কি ধরনের জিনিস জানা দরকার সেটা বলতে পারেন। স্যার আমার আরেকটা জানার বিষয় যে আমি একটা ওয়েবসাইট করব। কিন্তু এটা আপনাদের কাছে এটা শেখার পরে আমি যে ওয়েবসাইটটা তো আসলে আমি নিজে করতে পারবো না। আমার তো একজনের দায়িত্বে করতে হবে এবং হুম, তাদেরকে তো আমার কিছু টাকাও পে করতে হবে এবং তারা আমার ওয়েবসাইটটা কতটা ভালো রাখবে, কেমন করবে এটা হুম, আমি নিশ্চিত হতে পারছি না বিধায় আমার কোম্পানির ওয়েবসাইটটা আমি করতে পারিনি এখন পর্যন্ত। হুম। এটা সবচেয়ে ভালো হয় যে আপনার জানাশোনার মধ্যে যদি কেউ থাকে তাহলে সেটা ভালো হয়। তা না হলে প্রফেশনাল আছে। আবার যারা খুব ভালো প্রফেশনাল ওদের আবার কস্টিং বেশি লাগে। এরকম। আমাদের তো ছোটখাটো বিজনেস। আপনার তো বড় বিজনেস না। এজন্য আমি বেটার ওই হলো যে এই নিজেদের মধ্যে যদি জানাশোনা কেউ থাকে তাদেরকে দিয়ে অথবা আপনার আশেপাশে পরিচিত যারা আছে ধরেন পড়তেছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে ইউনিভার্সিটিতে বা পাশ করছে তাদের হয়তো জানাশোনা আছে বা তারা নিজেরা অনেক সময় করে দিতে পারে। তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। স্যার থ্যাংক ইউ আপনাকে স্যার সত্যি আজকের প্রেজেন্টেশনটা খুবই অসাধারণ ছিল এবং আমাদের শিক্ষা নিয়ে আমরা যে প্রতিনিয়ত আপনাদের এই সেশনগুলো শুনছি, শিখছি এবং সামনে আগামীতে আমরা মনে করি আরো ভালো একটা ইসে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্মটা দিয়েছে তাদেরকে আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। থ্যাংক ইউ।
আজকে কি আমাদের সেশন শেষ? হ্যাঁ, মানে আপনার লেকচার শেষ। এখন কারো যদি কিছু ডিসকাশন, এখন হলো আমাদের কোশ্চেন আনসার বা ডিসকাশন। স্যার এজন্য তাহলে আমি কি একটা লিভ নিব? আমার অনলাইন আরেকটা ক্লাস ঠিক আছে আছে, ঠিক ৯টায়। আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের থ্যাংক ক্লাস ইউ শেষ। স্যার। তাহলে হৃদয়, যদি কারো কোনো আর কোশ্চেন না থাকে আমরা মনে হয় শেষ করে দিতে পারি। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আবার পরে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।